This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নায়িকা হিসেবে আপনার প্রথম উল্লেখযোগ্য মাইলস্টোন কোনটা বলবেন? অবশ্যই ছোট বউ। আমাকে গ্রামে গ্রামে চিনেছে, আলু বিক্রি করে, পটল বিক্রি করে, রিক্সা চালায়, যারা টফি লজেন্স ইত্যাদি বিক্রি করছে, বা ধরুন আমি ট্রেনে করে যাচ্ছি, আমাকে বাদাম বিক্রি করে দিল, সবাই চিনেছে কিন্তু ওই ছবি থেকে। ছোট বউ করার পর একেবারে খ্যাতির অলিম্পাস চূড়ায় পৌঁছে গেল। তারপর কোথাও কি মনে হয় আপনার, বিশেষ করে ছোট বউকে নিয়ে যে শোরগোল পড়ে গিয়েছিল, বিভিন্ন জায়গা থেকে কাজের প্রস্তাব আসতে শুরু করলো, তখন কি একাধিক প্রস্তাব এসছে না বরং উল্টোটা হয়েছে? না, একাধিক প্রস্তাব আসার সময় আমি বিয়ে করে ফেললাম। কাজে আমার একটু তো ছোট করে ক্ষোভ তো আছে, এটা তো থাকতেই পারে। ইন্ডাস্ট্রিতে ভালো অভিনেত্রী হিসেবে টিকে থাকতে হলে অভিনয় ছাড়া আর কোন কোন প্লাস পয়েন্ট থাকা উচিত? প্রথম কথা হচ্ছে মেল ডমিনেটেড আমাদের দেশ, না সারা পৃথিবী। তারা যেটা মনে করছে সেটাই ভাবছে। কি ইন্ডাস্ট্রিতে প্রতিভার কোনো দাম নেই বা প্রতিভার কোনো কদর নেই? ম্যানিপুলেশন, লবি, পলিটিক্স এসব না থাকলে প্রতিভার কোনো কদর নেই। তাহলে ম্যানিপুলেশন, পলিটিক্স, লবি ছাড়া সত্যি একজন নায়িকার দীর্ঘদিন টিকে থাকার ক্ষেত্রে এখন আপনার মনে হয় কি কি খুব জরুরি? এখন আর্টিস্টরা নিজেরা টাকা দিচ্ছে ছবিতে অভিনয় করার জন্য। আমরা টাকা দিইনি, আমরা অভিনয় করে টাকা বাড়িতে নিয়ে এসেছি, আমরা সংসার চালিয়েছি। আপনি তো অনেক পরিচালকের সঙ্গেই কাজ করেছেন, তাদের মধ্যে থেকে কার সঙ্গে কাজ করতে আপনি বেশি স্বচ্ছন্দ বোধ করতেন? এখন নতুন পরিচালকরা যে ট্রেন্ড পড়েছে বা ইন্ডাস্ট্রি যেভাবে চলছে, তাতে আমাদেরকে নিয়ে ভাবনা চিন্তার কোনো জায়গা ওদের নেই। একসময় প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পালের অভিনেত্রী, তা বিয়ে হয়ে যাওয়ার পরেও তো অনেকেই কাজ করে, আপনি করলেন না কেন? তাহলে কি আপনার কাজের জায়গায় অন্য অভিনেত্রীরা থাবা বসিয়ে দিল? সিনেমাতে কাজ করলে বিয়ে হয় না, সেই সময় এরকমই মনে হতো। দেবিকা, আমি ধরে নিলাম চলচ্চিত্রের ক্ষেত্রে রূপ, যৌবন, সময় খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু অবাক করে না আপনাকে রাজনীতির অঙ্গনেও এই একই জিনিস, যেখানে বিনোদন শিল্পে যা গুরুত্বপূর্ণ রাজনীতিতেও হয়ে উঠছে? একদম, আমার পপুলারিটিটা ব্যবহার করেছে। একজন বিখ্যাত বাংলার চিত্র সমালোচক, তার মুখে শুনেছিলাম দেবিকা মুখার্জি আর আলপনা গোস্বামী তারা যদি আরও বেশি সময় টলিউড ইন্ডাস্ট্রিকে দিত, তাহলে বোধহয় ইন্ডাস্ট্রির নায়িকাদের তালিকাটাও অন্যরকম হতো। সত্যি কথা বলতে করলে হয়তো আমি ঠিক সেই সময় যা যা ছবি করেছি তার ডবল ছবি পেতাম। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. শুরু করছি R+ নিউজ রুম। আজকে এমন একজনকে নিয়ে আসব যিনি বিবাহ করার আগেই ছোট বউ হিসেবে গোটা বাংলায় পরিচিতি পেয়েছেন। তপন সেনার পদ্ম দিয়ে শুরু হলেও অঞ্জন চৌধুরীর ছোট বউ হিসেবে বাঙালি তাকে মনে রেখেছে। আমাদের সঙ্গে দেবিকা মুখার্জি। নমস্কার। দেবিকা, আপনাকে প্রথমে আমি প্রশ্ন করি, আমি দিদি বলছি না এই কারণে, তার কারণ একজন অভিনেত্রী তাকে দিদি বলে আমার উপর ভীষণ চটে গিয়েছিলেন, এবং আমিও বিশ্বাস করি আপনাদের মতো নায়িকারা তারা কখনো দিদি হন না, সবসময় নায়িকারা নামেই থাকেন। তা বিয়ে না করেই তো ছোট বউ হিসেবে আপনার বিরাট সুখ্যাতি হয়েছিল। তখন তো বিয়ে করেননি, তখন তো খুব অল্প বয়স। তা ছোট বউ বোধহয় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আপনারা বলবেন, জনসাধারণ বলবে। আর মোড় ঘোরানোর মানেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে বলে যে অনেক ছবি পাওয়া, সেই জায়গা থেকে হয়তো আমি অনেক ছবি পাইনি, তবে মোড় ঘুরিয়ে দিয়েছে বলতে একটা মানে আপনার কথার উত্তর আমি দিতে পারি, সেটা হচ্ছে যে অসম্ভব মানুষের ভালোবাসা পেয়েছি, যেটা এখনও কন্টিনিউ করে যাচ্ছে।
সে ভালো এই মোড়টা ঘুরিয়ে দিয়েছে। সে ভালোবাসা কি একদম বিড়ম্বনার জায়গায় পৌঁছে গিয়েছিল? এক এক সময় তো হয়, কিন্তু বিড়ম্বনা থেকে আমি মনে করি আমি এতটা ভালোবাসা পাবো বা পাবার জায়গায় ছিলাম না। ছবিটা করে যেভাবে আমি নিজে আনন্দ পেয়েছি আর মানুষকে এতটাই বেশি আনন্দ দিয়েছি যে এখনো মানুষ আমাকে এইভাবে ভালোবাসে। ছোট বউ হওয়ার পর শুনেছি বঙ্গ সমাজে একটা আলোড়ন পড়ে গিয়েছিল। মায়েরা ভাবতো তাদের ছেলেদের বউ হবে ছোট বউয়ের মতো, একদম। আবার ছেলেরাও ভাবতো এরকম যদি একটা ছোট বউ পাওয়া যায় তাহলে জীবনটা বেশ সুন্দর হয়ে ওঠে। তা সেই সময় কি অনেক প্রেমের প্রস্তাব আর বিয়ের প্রস্তাব এসেছিল? ভীষণ। আপনি কেমন করে জানলেন? আমাদের কাছে সব খবর থাকে। রিয়েলি এরকম হয়েছে যে আমার মতন মানে ঠিক এইরকম একটা চরিত্র দরকার আমাদের বাড়িতে। কারণ আমাদের বাড়িতে এতগুলো লোকজন, তার মধ্যে যদি আমার বউটা এরকম হয় তাহলে তর্ক করে হোক ভালোবেসে হোক ঠিক এই জায়গায় নিয়ে চলে যাবে ছবিটা, মানে ওদের মানে জীবনটা আর কি। তাহলে আমি কি ধরে নেবো যে ইন্ডাস্ট্রিতে প্রেমের প্রস্তাব বেশি এসেছিল আর বাইরের জগৎ থেকে বিয়ের প্রস্তাব বেশি এসেছিল? ইন্ডাস্ট্রি থেকে সেরকম কেউ তো না, করেনি। প্রেমের প্রস্তাবও আসেনি, এটা কি করে বলছেন? না সেটা কেন বলবো? হ্যাঁ, সেইটা তার বলুন। নামটা যদি এরপরে আপনি আমাকে জিজ্ঞেস করেন। সেইটা বলুন। আমাদের কাছে যতদূর খবর আছে ইন্ডাস্ট্রিতে আপনার ছোট বউ হওয়ার পর অনেকেই আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, একজন তো বিশেষত দিয়েইছেন, আর বাইরে থেকে বিয়ের প্রস্তাব এসছে সংখ্যায় বেশি। সেখানে প্রেম নয়, একদম সরাসরি বিয়ের পিঁড়িতে আপনাকে চেয়েছে। অনেক খবর জানেন আপনারা সত্যি। বিয়ের পিঁড়িতে চেয়েছে এরকম তো, যেহেতু ছবিতে ভালো লেগেছে সেই জন্যে সেও তো ভেবেছে আমি আনম্যারিড, যদি একটু প্রপোজ করা যায়। এটা তো হতেই পারে, সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে হয়েছে। তবে আমার ক্ষেত্রে হয়েছে আমার ছবি দেখে প্রেমে পড়ে গেছে, এরকম হয়েছে। তা আপনার কাউকে, বিশেষ কাউকে তখন মনে ধরেনি, নাকি এত ভিড় ছিল যে আলাদাভাবে কাউকে দেখতে না না, পারেনি? তেমন একটা বিশাল বড় ভিড় নয়, কিন্তু প্রপোজ তো করেইছে এবং এটাও বলেছে যে আমার মার জন্য তোমারই মতন একটা বউ দরকার। আমি বললাম কেন? না মানে যারা যারা আছে পরিবারে তাদেরকে যদি কোনো কোনো সময় সাহায্যও করতে হয় আর ভালোও বাসতে হয় তাহলে বোধহয় এইরকম একটা ক্যারেক্টার দরকার। বিলিভ মি, আমি এরকম পেয়েছি, এরকম ঘটনা ঘটেছে আমার সাথে। দেবিকা কেমন ভাবে ঝগড়া করেন? সত্যি জীবনে ঝগড়া করতে পারেন? না, ঝগড়া করি না, অভিমানী, রাগী, একটু রেগে যেতাম। কোনো ভুল কাজ দেখলে, বেশি মিথ্যে কথা কেউ বললে আমার মনে হতো এই কথাগুলো আমি প্রতিবাদ করব, এটা আমার ছিল বরাবর, ছোট্টবেলার থেকে প্রতিবাদী ছিলাম। সে প্রতিবাদ নিয়ে অবশ্যই আসবো, তার কারণ এই প্রতিবাদ সত্তা থেকে বোধহয় কোথাও রাজনৈতিক বিশেষ শিবিরে পা রাখা, আমি সে বিষয়ে আসবো পরে। আমি আপাতত ছোট বউতেই আছি, তারপর আমি অবশ্যই তপন সিনহার মতো মানুষ, বাঞ্ছারামের বাগান, সেই অবিস্মরণীয় কীর্তি, সেখানেও যাব। ছোট বউ হয়ে ওঠার পেছনের কাহিনীটা কি? অঞ্জন চৌধুরী ছোট বউ আপনাকে ভাবলেন কেন সেটা নিশ্চয়ই অঞ্জন চৌধুরীই জানেন, কিন্তু Exactly. তাকে আপনি ভাবাতে বাধ্য হলেন কি করে? বিশ্বাস করুন ঋতুব্রত, আমি বাবাতে বাধ্য করিনি, কারণ আমি তখন অঞ্জনদার প্রচণ্ড ফ্যান্টাস্টিক নাম ইন্ডাস্ট্রিতে, অবশ্যই। এবং তখন নামটা বলা যেতে পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অঞ্জন যুগ চলছে। একদম অঞ্জন যুগ চলছে। সেই সময় উনি যে আমাকে এই ছবিতে ভাববেন এবং প্রধান নায়িকা চরিত্রে, সেটা সম্পূর্ণ চিন্তাধারাটা কিন্তু ওনারই ছিল। আমি সেদিক থেকে লাকি যে আমি ওই চরিত্রটা পেরেছি, বা উনি যেভাবে বলেছেন সেভাবে কাজটা করতে পেরেছি। সবটাই আমার চেষ্টা। জীবনের যতটা প্রথম পেরেছি। ছবিতে তপন সেনার বাঞ্ছারামের বাগানের পদ্ম, নাকি তার আগেও অভিনয়ে? হ্যাঁ, আমি তার আগে ছোটবেলায় কাজ করেছি, তখন আমার ডাকনাম ছিল মোম, এখনও আমার নাম মোম। আমি একটু গোলগাপ্পা ছিলাম, এরকম এরকম একটু বেশ, তো বাড়িতে সবাই বলতো মোম। তো ছোটবেলা আমি ফরিয়াদ বলে একটা ছবিতে কাজ করি, তখন আমার 11 বছর বয়স। একদমই ছোট। খুব ছোট, খুব ছোট। আমি ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছু বুঝতাম না, আর বোঝার কোনো ইচ্ছেও ছিল না, আমার কোনো ইন্টারেস্টও ছিল না। কিন্তু যেহেতু আমি আমার স্ট্রিটের মেয়ে এবং আমাদের পাড়ার মধ্যেই একটা নার্সিং হোম ছিল, সেই নার্সিং হোমের বিশ্বনাথ জেঠু, তাদের কাছ থেকেই অফারটা এসেছিল আমার মার কাছে, যে একটা বাচ্চা মেয়ের একটা চরিত্র তখন আছে। স্কুলে পড়েন? হ্যাঁ, একদম তাই।
তা এই যে স্কুলে পড়া অবস্থায় ছবিতে, তখন তো বলা হতো সিনেমাতে নাবা আর কি, সাংঘাতিক ব্যাপার। তা বাড়ির লোক মেনে না নিল? না, আমার দাদারা ছিল, কেউ পছন্দ করছিল না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেন যাবে, মানে ওখানে সব বাজে বাজে মেয়ে আর কি, সব খারাপ জায়গা। ওখানে আমার বোন যদি যায় বা কাজ করে, তাহলে আমাদের পরিবারের একটা সম্মানহানির ঝুঁকি থাকে, সম্মান থাকবে না। এটা 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 আমি আমার ছোট বোনকে করতে দেবো না। মা তুমি এইসব ভাবনা চিন্তায় যেও না। বাবার সঙ্গে আলাপ ছিল, ঠিক আছে, বিশ্বনাথ জেঠুর তোমার সঙ্গে ভালো আছে, ঘরোয়া সম্পর্ক সবই ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু ওকে ফিল্মে দিও না, তাহলে বিয়ে হবে না। ওদের আসল কথাটা হচ্ছে বিয়ে হবে না, সিনেমাতে কাজ করলে বিয়ে হয় না। সেই সময় এরকমই মনে হতো। তাই ছোট বউ করার পর সেটা আর আপনার মনে হয়নি নিশ্চয়ই? না না, কেন মনে হয়, অজস্র অনেক প্রস্তাব। হ্যাঁ। এই যে ছোটবেলায় স্কুলে পড়তে পড়তে অভিনয় করা, সেই বউ থেকে দেবিকা হয়ে ওঠা এবং আবার ছবিতে ফিরে যাওয়া, বিষয়টা হলো কি করে? হ্যাঁ, এটা তো একটা লেন্দি প্রসেস বলবেন, একটা অনেকটা বিরাট বড় জার্নি। তার মধ্যে আমার বাবা তো খুব ছোটবেলায় আমার মারা গেছেন, কেন সম্পূর্ণভাবে আমি মার উপর নির্ভরশীল বলতে পারেন, কিংবা বলতে পারেন মা আমাকে মানুষ করেছেন। মানে ভালো মন্দ সবটাই আমি মাকে দেখেই বড় হয়েছি। আর ইন্ডাস্ট্রিতে যে আসবো বা ফিল্ম অ্যাক্ট্রেস হব কখনো ভাবিনি, কোনো দিনই আমি অ্যাক্ট্রেস হব ভাবিনি। আমাকে বাড়িতে যেভাবে শিখিয়েছে পড়াশুনো করবে, যতদূর পারো পড়াশুনো করো, বাবা নেই, তারপরে আমরা আর তোমার কোনো রকমভাবে দায়িত্ব নেব না, দাদারা বলে দিয়েছিল, এবং তোমাকে একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে হয়ে যাবে, এইটাই মাথায় ছিল। কিন্তু আমার দাদা যেহেতু পাইলট ছিলেন, তো সেই কারণে যেহেতু খুব সুন্দর করে সেজে গুজে, মানে স্মার্ট একটা ওদের লুকস হয় না, একটা অদ্ভুত সুন্দর লুকস থাকে, সেরকম ছোটোবেলা দেখতাম, তখন আমারও কীরকম মনে হতো তাহলে আমিও এয়ার হোস্টেস হব। কিন্তু সেই স্বপ্ন তো কখনো সত্যি হবার ছিল না, বিকজ আমার বাড়িতে তো কেউ ইন্সপিরেশন দেবে না, ইন্সপায়ার করবে না, কাজেই ওটা স্বপ্নই থেকে যাবে। আমি জানি আমার বিয়ে হয়ে যাবে, এইটাই জানি, কিন্তু ভাগ্য তো সেটা হয়নি। ভাগ্যে তো আমার অভিনেত্রী হবারই ছিল এবং অভিনেত্রী হয়েছি। কিভাবে অভিনেত্রী হওয়া, মানে এই হলো কি করে? তার মানে ধরেই নেব আর্থিক কারণেই অভিনেত্রী হওয়া? না না না, সেরকম ঈশ্বরের আশীর্বাদে আমাদের ওরকম নিজেদের বাড়ি, আমরা নিজেদের, দাদারা তো চাকরি করতেন, আমার বাবার ব্যবসা ছিল, ঠিক আর্থিক অনটন থেকে আমার ইন্ডাস্ট্রিতে আসা নয়। এই যেমন আজকে বিজয় বসুর ছবি, তার যে ডিরেকশনে আমি ছবিতে কাজ করেছিলাম, তাতেই বিশ্বনাথ জেঠু কিন্তু প্রডিউসার ছিলেন, এবং সেই ছবিতে আমি যে কাজ করি তখন কিন্তু একটা ছোট্ট বাচ্চা মেয়ে লাগবে, বৌদি এত কেন আপনারা ভাবছেন যে মেয়ের বিয়ে হবে না, এই আমার একটা পাড়ার মেয়ে, আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা এত সুন্দর, কাজটা করুক না, কি আছে। ওই যে বারবার বলতে বলতে যেটা হয় আর কি, তখন তো মোবাইল ছিল না, ফোনে ফোনে কথা হতো, কিন্তু হয়ে তো গেল, যে কোনোভাবেই হলো, মানে জেঠু তো ম্যানেজ করলো মাকে, এবং কাজটা তো করলামও, কিন্তু করার পরে কখনো ভাবিনি যে আমি অভিনেত্রী হব, বা এটা আমার কাছে আমি একটা বিশাল কিছু অ্যাচিভ করে ফেললাম। মানে আমি যখন কি বলবো, যখন স্কুলে পড়ছি তখন দেশ পত্রিকায় আমার একটা ছবি বেরোয়, এবং আমাকে সবাই বলছে জানিস তো তোর মতন দেখতে একটা মেয়ের ছবি দেখলাম, কিন্তু আমি তো জানি ওটা আমি, কিন্তু আমি বলতে পারছি না যে আমি সিনেমায় কাজ করেছি। এটাও যেন আমার মনে হচ্ছে না বলাটাই ভালো, কেন দরকার নেই, মানে ইন্ডাস্ট্রির কথা তো আমি ভালো জানিও না, এটা তো একদম সরলভাবে একটা কাজ করেছি, সেই ছবিটা প্রেস পেয়েছে বা যে কোনো উপায়ে ছবিটা ছাপানো হয়েছে, এবার তারা বলছে যে তোর ছবি ছাপানো, তোর মন দেখতে একটা ছবি ছাপানো হয়েছে, তা আমি বলা হতে পারে, আমি তো নই, কিন্তু সেটা তো তা নয়, সত্যি গল্প তো নয়। কাজে এরম ছোটো ছোটো ঘটনা হতে পারে, আমার জীবনে হলো, কিন্তু তারপরে পড়াশোনা শুরু করলাম, পড়াশোনা শেষ করলাম, কিন্তু আমার ভাগ্যে ছিল ছবির অভিনেত্রী হওয়ার, যেমন বাঞ্ছারামের বাগান, এবং তখন তো তপন সিনহা নাটক হিসেবে বাঞ্ছারামের বাগানও তো তখন আমরা জানি সবাই, এটা একটা দারুণ আলোড়ন সৃষ্টিকারী নাটক, হ্যাঁ, মনোজ মিত্রের। অবশ্যই আপনি শুনলে খুশি হবেন, মনোজ মিত্র তার শেষ জীবনের
দীর্ঘ সাক্ষাৎকার আমাদের টাফ টকে দিয়েছেন এবং সেখানে মনোজ মিত্র বলেছেন বাঞ্ছারামের বাগান, তপন সিনহার কথা। আমার খুব ভালো লাগছে সেই তপন সিনহার বাঞ্ছারামের বাগানের পদ্ম আজকে আমাদের এখানে সমহিমায় ফুটে আছে। আমারও খুব ভাগ্য যে আমি সেই ছবিতে কাজ করেছি, তাই আজকে বলতে পারছি। এই সুযোগটা তো তপন সিনহাই করে দিয়েছিলেন। তপন সিনহা চোখে পড়লেন কি করে? একটা শাড়ির দোকানে গিয়েছিলাম মা বৌদিকে নিয়ে শাড়ি কিনতে, সবাই মিলে। তখন তো আমি শাড়ি টাড়ি খুব একটা পরতাম না, কিন্তু যেহেতু এটা হুজুক না, বাড়ির লোকের সাথে সবে আমিও চলে গেলাম, বাচ্চা আমি গুটগুট করে চলে গেছি। সেখানে তপনদের সঙ্গে দেখা হয় এবং বৌদিও ছিলেন, অরুন্ধতী বৌদির। এবং মা তখন বলছে যে তপন সিনহাকে খুব স্বাভাবিকভাবে চিনতে পেরেছে, চিনে বলছে এই ওনাকে প্রণাম কর, প্রণাম কর, উনি তপন সিনহা হবেন। তা আমি, মা বলেছে দোকানের মধ্যে হুট করে প্রণাম করলাম। ও আচ্ছা, হ্যান ত্যান এরকম কথাবার্তা বলতে বলতে উনি বলেন তুমি ছবি করবে, ছবিতে ইচ্ছে আছে? মাকে জিজ্ঞেস করছে, আমাকেও জিজ্ঞেস করছে। আমি তো এরকম করে বোকা মতো হ্যাঁ মায়ের দিকে তাকালাম। অরুন্ধতী দেবী জিজ্ঞেস করছেন? না, এটা তপনদাই জিজ্ঞেস করছেন। তারপর উনি বললেন না, তুমি ফোন নাম্বারটা দেবে আমাকে? বললাম হ্যাঁ, মায়ের সঙ্গে কথা বলুন। বলার পরে ফোন নাম্বার নিয়ে বলাইদা বলে একজন তোমাকে ফোন করবে, মাকে বলছে বলাইদা ফোন করবেন। তো বলাইদা বলতে পরে বুঝলাম যে ওনার ডান হাত, মানে মেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। তার ছবিতে মানে শোন তোকে আমি একবার স্টুডিওতে ডাকবো, NT2 স্টুডিওতে, তোকে আসতে হবে। তো ঠিক আছে, মা বললেন চলো। মা ছাড়া তো কোথাও বেরোনোর আমাদের, মানে একা বেরোনোর আর খুব স্বাভাবিক সেই সময় বয়সটা যা, এবং আমি যতটা এতটা অর্থোডক্স ফ্যামিলি থেকে এসেছি, কেউ কখনো ডাইরেক্ট চলে যায় না। মানে আমি যেতেই পারবো না, আমি রাস্তাঘাটও চিনি না। মাকে নিয়ে গেলাম, হ্যাঁ এসেছে। তখন তো খুব অমায়িক ব্যবহার, ভীষণ ভালো ব্যবহার ছিল ওনার, কথাবার্তা বলে মাকে বললেন যে একে আমার দরকার, একটা ছোট্ট মানে বাচ্চা মেয়ে দরকার, এবং আমি কয়েকটা ছবি তুলবো, তোমাকে সেদিন আসতে হবে, মার সাথে আসবে, আর একটা খাতা, একটা পেন্সিল আর একটা রাবার, এই তিনটে দরকার। সেটা আমি বলাইকে বলে দেবো, মানে বলাইদাকে বলে দেবেন উনি। তা আমি ভাবলাম যে খাতাটা পেন্সিল কেন, এটা তো স্কুল কলেজ নয়। মনে মনে ভাবলাম এটা বলার মতন ক্ষমতাই ছিল না, জানতে মানে এটা বলবোই বা কেন ডিরেক্টরকে। সো দ্যাট ওটা পরের দিনকে যখন এলাম তখন ওরাই আমায় খাতা পেন্সিল রাবার সব দিয়ে দিল, এবং ছবি তো তার আগে তোলা হলো। তারপরে অ্যাপ্রুভ হলো, শুটিং করলাম, যেরম যেরম উনি বললেন সেরম সেরম করলাম। সেই ছোট অবস্থায় বাঞ্ছারামের বাগান একটা অদ্ভুত সুন্দর একটা ভুবন রচনা করেছেন তপন সিনহা, এবং শুধু তাই নয়, বসিরহাটে আমরা কাজ অবশ্যই করেছিলাম, বসিরহাটের ওখানে। এবং সেই ছবিতে অভিনয় করার সময় বুঝতে পেরেছেন যে এরকম একটা অদ্ভুত একটা বাঞ্ছারামের বাগানের একটা অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি হচ্ছে? না, এইসব কিছু না। আমি ভাবতাম এর প্রত্যেকেই অনেক নামি দামি আর্টিস্ট, যেমন নির্মল কুমার ছিলেন, টিটোদা মানে দীপঙ্কর দে ছিলেন, মাধবী মুখোপাধ্যায় ছিলেন। তো তাদেরকে তো আমি কখনো আগে দেখিনি, চিনি না। মানে মা যতটা বেশি চিনছে, মার মাধ্যম দিয়ে আমিও চিনছি, এবং আমি জানি এদের দেখেছি। তাদের সবার সঙ্গে আমি কাজ করছি এবং তারা কত সহজভাবে কথা বলছে আমার সাথে। এগুলোই তখন যেন মনে হচ্ছিলো এগুলো আমার প্রাপ্তি, এগুলোই আমি পাচ্ছি। এত বড় বড় আর্টিস্টরা কত সুন্দরভাবে কথা বলছে। তপনদা আমার সঙ্গে বসে লাঞ্চ খাচ্ছেন, বৌদি আমার সঙ্গে বসে লাঞ্চ খাচ্ছেন, সমস্ত আর্টিস্টরা একসাথে ছোটো ছোটো মোড়া থাকতো, সেই মোড়ায় বসে আমরা লাঞ্চ করতাম। তো এই যে এগুলোটা আমার একটা অভিজ্ঞতা হলো যে এরা কত সুন্দরভাবে এত নাম হয়েও কত সুন্দর ব্যবহার দিচ্ছে আমাদের সকলকে। আমি নতুন, আমি তো জানি না যে আমি এখান থেকেও আরও ছবি করব বা সুযোগ পাবো। সেই সময় এটা একটা আমার কাছে মনে হয়েছে যে, এবং মাও বলতেন সেটা, দেখো কত বড় বড় অভিনেতা অভিনেত্রী, এত বড় পরিচালক, কিন্তু তারা কত সুন্দর অমায়িক ব্যবহার দিচ্ছে তোমার সাথে। তারপরে দাদারা বলতো তুমি তো বাচ্চা মেয়ে, সেই জন্য তোমার সঙ্গে এরকম ভালো ব্যবহার করছে। এইসব বাড়িতে কথা হতো। দাদা কিছুতেই রাজি হচ্ছেন না? না, বড়দা একদম রাজি ছিলেন না। পাইলট দাদা কোনোভাবেই চান না? না, কেউ চায় না যে আমরা বোন সিনেমায় নাম। না না না, একদম না, কোনোদিনই পছন্দ করতে না। আবার সেই বড়দা মিস দ্য ছোটদা
ছোট বউয়ের পরে অঞ্জনদার বাড়িতে গেল, তার আগে কোনো ছবির জন্যই যায়নি কিন্তু। এবং তাদের কিন্তু মাও বলেনি যে তোমরা যাও, হয়তো কোনো একটা কৃতজ্ঞতা বোধ থেকে গেছে যে আমার মেয়ে বা আমার বোন এত ভালো একটা সুযোগ পেয়েছে এবং ছবি এইভাবে হিট করেছে। আমি অঞ্জন চৌধুরীতে ঢুকবো, কিন্তু তার আগে একবার জিজ্ঞেস করি, বাঞ্ছারামের বাগান যখন প্রথম মানে আপনি দেখতে যাচ্ছেন ছবিটা প্রথম দেখা রিলিজের পর, সেই অনুভূতিটা কিরকম ছিল? কারণ তখন তো অনেকটাই বড়, অতটা ছোট নয়। 18-19 হ্যাঁ, মানে 11 বছরের থেকে তখন অনেকটাই মনস্ক এবং প্রাপ্ত মনস্ক। কিরকম লাগলো প্রথম নিজের ছবি দেখা, নিজেকে পর্দায় দেখা? সেটা কি হতো বলুন তো, মানে আমি যখন অভিনয় করতাম, ডায়লগগুলো তো আমাকে শুধু মুখস্থ করে বলা ছিল না, আমাকে ওটা সম্পূর্ণ রিহার্সাল করাতেন। আমি আর ভীষ্ম বসে আমরা লিটারালি আমরা মুখস্থ করে লিখতাম, এবং যেভাবে তপনদা যে সুরে কথাগুলো বলিয়ে দিতেন, সেই সুরগুলোই আমরা মনের মধ্যে রাখতাম, কানের মধ্যে বাজতো বাড়িতে। আমি জানতাম ঠিক তার পরের দিন দুপুর 2:30-3টের সময় আমাকে যেতে হবে এবং এই ডায়লগগুলো আমাকে বলাবলি করতে হবে, এবং তপনদা আমাকে বলে কোথায় ভুল কোথায় ঠিক। মানে বাচ্চা ছেলেমেয়েদের মতন ট্রেট করতেন আমাদের। আমি শুধু একটা রহস্য আপনি রেখে চলে গেলেন, আমি সেই রহস্যে আবার যাচ্ছি। নিশ্চয়ই দর্শকরা অনুমান করছেন, পেন্সিল, রাবার আর খাতা বলাইদাকে বলা হবে হ্যাঁ, তোমাকে দেওয়ার জন্য। তারপর তো দেওয়া হলো, কি কাজে লাগলো? হ্যাঁ, এটা বলতে হবে অবশ্যই। যেদিনকে আমরা রিহার্সাল দিতে শুরু করলাম, তখন সেই খাতা, রাবার, পেন্সিল ছিল টেবিলের উপরে। তপন যেরকম সামনে বসে আছে, যেরকমভাবে আপনি দাঁড়িয়ে আছেন, এরকম যেন বসে আছেন, আর আমি আর ভীষ্ম এখানে চুপটি করে গুটি মনে চুপ করে বসে আছি, বুঝেছেন? এবং উনি বলে এবার খাতা খোলো, আমি যে ডায়লগগুলো বলছি লেখো, মিঠু তোমার যেটা তুমি লেখো, আর মোম তোমার যেটা তুমি লেখো, ডাক না মিঠু। তো আমরা সেই পদ্ম এটা বলবে, তারপরে ওটা বলবে, যে যেটা লিখে নিলাম, দিয়ে বলতে শুরু করলাম। তো বলে না 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 হচ্ছে না, এই জায়গাটা তোমাকে এইভাবে বলতে হবে। সেগুলো সেই সুরটাকে ধরে সেইভাবেই বললাম। খুব সুন্দর জানলাম এটা। তার কারণ সত্যজিৎ রায় থেকে তপন সিনহা থেকে শুরু করে বাংলার যারা দিকপাল পরিচালক, প্রত্যেকেই যারা শিশু শিল্পী বা যারা নবাগত বা নবাগতা, তাদেরকে এইভাবে তৈরি করেন। আমি আপনার কাছে কৃতজ্ঞতা আমার এই কারণে, তপন সিনহা অত্যন্ত ভেবেই আপনাকে দিয়ে লিখিয়েছেন। কারণ আধুনিক বিজ্ঞানে এই মুহূর্তে এটি বিষয়টা চর্চা হচ্ছে যে কোনো জিনিস শুনে যদি লেখা হয়, সেটা মনে অনেক বেশি গেঁথে যায়, এবং তপন সিনহা ইচ্ছে করেই আপনাদের লেখাতেন একদম। অর্থাৎ তপন সিনহা আগে থেকেই ধরে নিয়েছিলেন যে যারা নতুন এসেছেন তাদের এইভাবে তিনি তৈরি করবেন। একদম তাই। যেটা আজকে প্রায় 30-40 বছর আগের কথা, আজকে আপনি বলছেন এটা এখন এসেছে, তার মানে বুঝতে পারছেন যে ওরা কতটা মানে মডার্ন ছিল ইন দ্যাট ওয়ে। এবং কিভাবে যে ডায়লগ লিখে মুখস্থ করতে হয়, এবং ওই শব্দগুলো শুনে যে কানের মধ্যে রেখে দিলে আমরা মনে রাখতে পারবো, এবং যখন ক্যামেরার সামনে বলবো ঠিক সেই ডায়লগগুলোই বলবো, এদিক ওদিক হবে না। সেগুলো কিন্তু সত্যি এদিক ওদিক হতো না। অদ্ভুত, মানে এটা মানে আমি এখন আমাকে যখন সবাই জিজ্ঞেস করে তখন ভাবি যে আমি এইভাবে শুরু করেছি আমার জীবন ইন্ডাস্ট্রিতে। এটাতে আমি কিন্তু খুব হ্যাপি। এটাতে হ্যাঁ অবশ্যই, এতে আপনি সত্যি কথা বলতে পারেন। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং তপন সিনহার কাছেও কৃতজ্ঞ, মানে তপনদার কাছেও। তা প্রথম যখন বাঞ্ছারাম ছবিটা প্রেক্ষাগৃহে গিয়ে দেখছেন, সে সময় কি হয়েছিল? দেখছি আমাকে সবাই দেখছে কিনা। টেনশন হচ্ছিল ছবি কেমন চলবে? না, আমার কোনো টেনশন ছিল না, বিশ্বাস করুন। আমার এই মনে হচ্ছে যে আমাকে লোকে দেখছে তো, আমাকে পছন্দ করছে তো, এত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আমি কাজ করছি, আমাকে ভালো লাগবে তো। কারণ আমি তো জাস্ট জিরো মনে করতাম নিজেকে, আমার তো কোনো ভ্যালিউ ছিল না। ভ্যালিউটা তো ডিরেক্টর তৈরি করে দিচ্ছে না। তো বাঞ্ছারামের পর মানুষজন কি বলল? চেনা পরিচিত? ভালো, খুব ভালো। তোমাকে আমার খুব ভালো লেগেছে, ভারী মিষ্টি মেয়ে, ভারী সুন্দর অভিনয় করেছো, এত অভিনেতা অভিনেত্রীর সাথে খুব ভালো অভিনয় করেছো, এরকমই শুনতাম। মহিলারা যখন আমরা বেরোতাম, মহিলারা বলতেন না ছেলেরাও বলতেন?
যা, এটা কোনো মানে হয় না কি কথাটা? না না না, ছেলে বা মহিলা পুরুষ বলে না, এরকম তপন সিনহার ছবি আফটার অল, তার ছবিতে আমি একটা সুন্দর চরিত্র করেছি এবং গ্রামের বধূ। তো ওদের পার্সপেক্টিভটাই হচ্ছে যে কারা কারা ভালো অভিনয় করেছে বা আমাকে তাদের ভালো লেগেছে কিনা সেটাই প্রকাশ করতো। চুরুস টুরুস জানি না ওইসব আমি। তাহলে ওটা হলো ছোট বউ থেকে। হ্যাঁ, যেটা আপনি বলছেন। না, আমার কাছে খবর আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা, ওটা সেটা এই সময় ছিল না কোনো। আচ্ছা, তপন সিনহার ছবিতে সত্যি বলতে গেলে আপনি ঠিক যে কথা বললেন যে তপন সিনহার ছবি মানে একটা অত্যন্ত রুচিশীল, একটা বাঙালিয়ানাও থাকবে, আবার একটা আন্তর্জাতিক মাপকাঠিতে সেই ছবিটা খুব সুন্দর সুনিপুণভাবে গাঁথা হবে। এবং এটা তো বলা হয় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন থেকে শুরু করে পরবর্তীকালে পূর্ণেন্দু পত্রী, নবেন্দু চ্যাটার্জি, উৎপলেন্দু চক্রবর্তী থেকে গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত পর্যন্ত একটা ধারা, আবার আরেকটা ধারা হচ্ছেন অঞ্জন চৌধুরীদের ধারা, মধ্যখানে তপন সিনহা এবং আরও অনেকে বলেন যে তারাও একটা, উনি রাজেন তরফদার, একটা অদ্ভুত সুন্দর, যেখানে মেইন স্ট্রিমের সমস্ত গুণাগুণ বজায় রেখেও ছবি খুব রুচিসম্মত এবং নান্দনিক। তা তপন সিনহা শিবির থেকে এবার যখন অঞ্জন চৌধুরীর ছবিতে গেলেন, তখন বুঝতে পারলেন যে দুজনের মধ্যে স্কুল অফ থটস বা তাদের স্কুলিংটা আলাদা। অবশ্যই স্কুলিংটা আলাদা। তার কারণ তপনদা আমাকে বসে বসে আমাকে সুর দিয়েছেন, যে সুরটাতে আমি কথাটা বলবো, সেই সুর, সেই মেজারমেন্ট ভেবে আমরা কথাগুলো বলতাম বা উচ্চারণ করতাম। আর অঞ্জনদা ডায়ালগ তো সাংঘাতিক ভালো লিখতেন, তো সেক্ষেত্রে তপনদার সাথে এখানে তুলনা করলে বলবো যেটা কমার্শিয়াল ছবি, ওটা নন কমার্শিয়াল ছবি। কমার্শিয়াল ছবিতে যেভাবে একটা এত বড় পাতার ডায়ালগ একসাথে মুখস্থ করে বলা, সেটা কিন্তু আমার প্রাথমিক দিকে খুব কষ্ট হতো পুরো মুখস্থটা বলা, কিন্তু উনি কিন্তু ছাড়তেন না অঞ্জনদা, বলে তোকে এটাই বলতে হবে, 10 মিনিট হোক, 5 মিনিট হোক, 20 মিনিট হোক, এই বড় ডায়লগটাই তোকে বলতে হবে। তার মানে সেটা তো পরিশ্রমটা অনেক বেশি ছিল, ঠিক ঠিক করে মনে মনে করে বলা। কারণ অঞ্জনদার একটা ডায়লগ ভুল বললে হবে না, উনি পছন্দ করতেন না সেটা। কিন্তু অন্যান্য ছবিতে যেমন আমার ভাবনা চিন্তার মধ্যে যেটা এসে গেল, আমি বুঝে গেলাম ডিরেক্টর কি চাইছে, তারপর আপনি আপনার মতন বলুন, কিন্তু ওই জায়গাটাকে রেখে বলুন, এরমভাবে স্বাধীনতা পেয়েছি। কিন্তু অঞ্জনদা সেই স্বাধীনতা দিতেন না, উনি বলতেন তোকে কিন্তু এইগুলি বলতে হবে, মানে এইগুলোতে হাততালি পাবি, তোরে কইতাছি তুই এইটাতেই হাততালি পাবি। তার মানে অঞ্জন চৌধুরী বুঝতেন যে দর্শক কোথায় হাততালি দেবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এবং সেই কারণেই বলতেন উনি, হ্যাঁ, কোনো ডায়লগ মিস করা যাবে না। আমি একটু পেছন দিকে আসছি। অঞ্জন চৌধুরী ছোট বউতে আপনাকে যে কাস্ট করলেন, পরিচয়টা কি করে হলো? স্টুডিওতে তো অনেকবার দেখা হয়েছে, তখন তো আমার আনাগোনা যাতায়াত ছবিতে কাজ করা। তখন কি আস্তে আস্তে ধরেই মানে নিজে নিজে ঠিকই করে ফেলেছেন এই জগৎটাকে, কাজের জগৎ করবেন? একদম একদম একদম, তখন ঠিকই করে এবং এটা বাঞ্ছারামের বাগানের জন্যই। হ্যাঁ, ঠিক বলেছেন, বাঞ্ছারামের বাগান থেকেই আমার মনে হলো বোধহয় আমি অভিনেত্রী হব, বা আমার অভিনেত্রীর জায়গাটাই বোধহয় ঠিক জায়গা। কিন্তু বাড়ির থেকে কিন্তু সেরকমভাবে আমার মানে কোনো ইন্সপিরেশন আমি পেতাম না, মানে মা ছাড়া। মা আমাকে পাশে ছিলেন সব সময়, যার জন্য সবসময় আমি মা করি যে কোনো ব্যাপারে। মায়ের কি জীবনে কখনো ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার? এটা আমি কোনো একটা পত্রিকায় বলেছিলাম, মা অসম্ভব সুন্দরী ছিলেন, যদি দেখাতে পারতাম ছবি। এবং বাবা মাকে কাজ করতে দেয়নি সিনেমাতে। প্রথম কথা, সেই যুগটা তো সিনেমা করার যুগ নয়, কিন্তু বাবা বলতেন যে না না, আমার বউ কোনো সিনেমা টিনেমা আবার কি কথা, আমাদের পরিবারে কে সিনেমা করেছে, এইসব কেন, এইসব মানে ভুল কাজ, এইসব অন্যায় কাজ, বলতে পারে পাপের কাজ, এরকমও হতে পারে মেবি। মানে আমাদের পরিটা বড্ড বেশি অর্থোডক্স ফ্যামিলি ছিল, তো সে কারণে বাবা মাকে অ্যালাউ করেনি। কিন্তু মায়ের মনে মনে হয়তো ছিল, কোথাও কি মনে হয় মা আপনার মধ্যে দিয়ে, তার অভিনয় করার হয়নি, আপনার মধ্যে দিয়েই চাইতেন যে এই জগতে আপনি আরো প্রসারিত হন, আরো বেড়ে উঠুন এই জগতে? এই ফিলিংসটা আমারই আছে, এবং আমি বলেওছি অনেক জায়গা। মা যেহেতু পারেননি,
কিন্তু মা ভালো আঁকতে পারতেন, ভালো পিয়ানো বাজাতে পারতেন, অনেক গুণ ছিল মায়ের। শুধু সংসারে রান্না বান্না করার, সন্তান মানুষ করাটাই মায়ের কাজ ছিল না, এগুলো করতে হতো বাধ্য যেহেতু অনেকগুলো সন্তান। কিন্তু মা খুব ভালো আঁকতেন, সে আঁকা আমার বাড়িতে আছে, কোনো সময় এলে ঋতব্রত আপনাকে আমি দেখাবো। আর ভালো পিয়ানো বাজাতেন, যদিও সে পিয়ানোটা এখন এই মুহূর্তে দেখাতে পারবো না, কিন্তু অনেক কাল আগের কথা এটা। আর যেহেতু মা খুব সেন্সিটিভ ছিলেন, সেই জন্য আমি যখন ছবিতে এলাম এটা তো মার ইন্সপিরেশনেই, এবং পরের দিকে যেন আমার মনে হলো যে মার কোনো স্বপ্ন বা মা বোধহয় ওটা পূরণ করতে চাইছেন আমাকে দিয়ে। সেটা তো মা তো আর বলতো না যে আমার খুব ইচ্ছে ছিল তাই তুই আয়, এত ডাইরেক্ট কথা তো মা বলেনি। কিন্তু আমার মনে হচ্ছে এটাই মাধ্যম, এই মাধ্যমটাই ছিল বোধহয় মায়ের, যে আমি কাজ করি এবং মায়ের স্বপ্ন পূরণ হোক। অঞ্জন চৌধুরীর ছবিতে আপনি তো মূল প্রোটাগনিস্ট, আপনি নায়িকা, আপনি নাম ভূমিকায় রয়েছেন। তা যখন এই ছবিতে অভিনয় করছেন তার আগে পুঁজি বলতে তো খান কয়েক ছবিতে খালি অভিনয় করা। এক্স্যাক্টলি, পুঁজি বলতে তাই কিছু ভালো পরিচালকের ছবি ছিল সে সময়, পুঁজি বলতে কমার্শিয়াল ছবিও ছিল। অঞ্জন চৌধুরী আপনাকে নিয়ে এত বড় ঝুঁকি নিলেন কেন? আপনার আজকে দাঁড়িয়ে কি মনে হয়? এটা খুব কঠিন প্রশ্ন। মানে ওনার একটা কনফিডেন্স ছিল। আমি তাই ভাবছিলাম, তার মানে উনি জানতেন যে আপনার মতো যে চেহারা তখন আপনার দরকার ছিল বা যে চেহারা ছিল, তিনি বোধহয় এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে প্রথম নায়িকা হিসেবে আপনাকে কাস্ট করার জন্য তার আত্মবিশ্বাসটা এতটাই প্রখর ছিল। হ্যাঁ হ্যাঁ, এবং এই আত্মবিশ্বাসটা এটাই আমি বিশ্বাস করি নির্দেশনা পরিচালনার মধ্যে আপনি দেখেছেন। একদম একদম, মানে ওনার ভেতরে যে কনফিডেন্সটা, ওনার চলা ফেরা সব কিছুর মধ্যেই প্রমাণ পেতে হতো। মানে আমি বুঝতে পারতাম যে উনি আমাকে যেটা বলতেন, উনি তো আর আমাকে বসিয়ে কোনো রকমভাবে আমাকে আলাদা করে গ্রুমিং করেননি। আমাকে তো উনি এই ডায়লগগুলো তোকে বলতে হবে, এইভাবে বল। ডায়লগগুলো হয়তো হরদা বা আমাদের বাবলুদা কি সুভাষদা এরা আমাকে দিয়ে দিল, আমি মুখস্থ করতে লাগলাম। কিন্তু তোকে ঠিকটা বলবি, কিন্তু ভুলভাল বললে চলবে না, এরকম একটা ছিল। নার্ভাস হয়ে যেতাম তখন। তখন তো বুঝতে পারছেন যে আপনি নায়িকা, এবং জীবনের প্রথম নায়িকা হিসেবে আপনি ছবিতে আসছেন। না না, ঋতব্রত সোনার সংসার বলে একটা ছবি করেছিলাম আমি আর প্রসেনজিৎ। আমি আবার একটু বাঞ্ছারামের বাগানের পরবর্তী অবস্থায় ফিরে যাই। বাঞ্ছারামের বাগান, তারপর কেরিয়ারে একের পর এক ছবি আসতে শুরু করলো, তারপর পরপর ছবিতে তো ধীরে ধীরে নায়িকাই হয়ে গেল। হ্যাঁ, কাজ করেছি। নায়িকা হিসেবে আপনার প্রথম উল্লেখযোগ্য মাইলস্টোন কোনটা বলবেন? অবশ্যই ছোট বউ। আমাকে গ্রামে গ্রামে চিনেছে, আলু বিক্রি করে, পটল বিক্রি করে, রিক্সা চালায়, যারা টফি লজেন্স ইত্যাদি বিক্রি করছে, বা ধরুন আমি ট্রেনে করে যাচ্ছি আমাকে বাদাম বিক্রি করে দিল, সবাই চিনেছে কিন্তু ওই ছবি থেকেই। আপনার ছবি দেখে আমি মুগ্ধ, আপনার অভিনয় দেখে মুগ্ধ, এইসব মানে ঈশ্বরের আশীর্বাদ, ওটা ওই ছবি থেকে। আর কেউ কেউ আপনাকে, সেটা তো আপনি জানেন বেশি ভালো। আমি তার আগেও তো ছবি করেছেন, তার আগেও তো ধরুন ছবিতে আপনি মান মর্যাদা, সোনার সংসার এই ছবিগুলো করেছেন, কিন্তু অতিক্রম চিরঞ্জিতের সাথে, অবশ্যই, তারপরে ফিরে পাওয়া তাপস পালের সাথে, মানে সেই সময় দেব সিংহ ডিরেক্টর, সেই সময় তিনজন বিখ্যাত নায়ক চিরঞ্জিত, প্রসেনজিৎ এবং তাপস পাল, আপনার সবার সঙ্গে অভিনয় করা হয়ে গেছে একদম। কিন্তু ছোট বউ আপনাকে বোধহয় একটা আলাদা স্বতন্ত্রভাবে দেবিকা মুখার্জিকে প্রতিষ্ঠা করলো ইন্ডাস্ট্রিতে। একদম একদম, আপনি একদম কারেক্ট বলেছেন। এই ছবিটা আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। আমি এতগুলো ছবি করেছি, সেই জায়গাতে যেরকম একটা অল্প বেশি মেয়ে এসছে, সিনেমা করছে, করুক, কবে আছে কবে নেই, থাকবে কি থাকবে না, কিন্তু এই ছবিটা থেকে আমাকে লোকে এইভাবে চিনলো যে এর অভিনয়টা আমরা আবার দেখতে চাই, এরকম একজন অ্যাক্ট্রেসকে আমরা বারবার পেতে চাই অন স্ক্রিন। আমি বোঝাতে পারছি? অবশ্যই। এইটাই কিন্তু প্রমাণ করলো, দর্শকের তরফ থেকে এইগুলো এলো। ছোট বউ করার পর একেবারে খ্যাতির অলিম্পাস চূড়ায় পৌঁছে গেলেন।
তারপর কোথাও কি মনে হয় আপনার, বিশেষ করে ছোট বউকে নিয়ে যে শোরগোল পড়ে গিয়েছিল, বিভিন্ন জায়গা থেকে কাজের প্রস্তাব আসতে শুরু করলো, তখন কি একাধিক প্রস্তাব এসছে না বরং উল্টোটা হয়েছে? না, একাধিক প্রস্তাব আসার সময় আমি বিয়ে করে ফেললাম। মানে ছোট বউ আর তার তর্স হইল না, এবার সে বাড়ির বউ হয়ে এবার গেল। এটা বলে লোকে কি বলবে? না তর্স হইল না, একজন আমাকে বিয়ের জন্য প্রপোজ করলো, কিন্তু আমি বলছি যে না করব না, আবার বলছে হ্যাঁ বিয়েটা করলে ভালো হয়, আমি বলছি না করবো না, এটার মধ্যে থাকতে থাকতে বিয়েটা হয়ে গেল। তারপরে এটা আমার ভাগ্যে ছিল আর কি। এখন সবাই বলে একটু পরে বিয়ে করলেই হতো। আপনার কি মনে হয়? বিশ্বাস করে আমার মনে হয় আর পরে বিয়ে করলেই হতো, আরো কিছু ভালো কাজ করলে ভালো হতো। কেন ওই ধরনের ছবিতে কাজ করার পরে অবশ্যই আমাকে যারা ভালো ভালো ডিরেক্টর, যারা কমার্শিয়াল ছবি করতে চায়, তারা কিন্তু আমাকে নিয়ে আরো ভালো ভালো চরিত্র ভাবতে পারতো। সেই সুযোগটা কিন্তু অঞ্জন দা ইন্ডাস্ট্রিকে দিয়ে দিয়েছিলেন, ইন্ডাস্ট্রি এবার তুমি এই মেয়েটিকে নিয়ে কাজ করো। তখন বয়সটা যথেষ্ট অল্প, এরকম অভিনয় করে দেখিয়ে দিয়েছে, এবার তুমি করো। সেই সময়টা আমি বিয়ে করলাম, কাজে আমার একটু তো ছোট করে ক্ষোভ তো আছে, এটা তো থাকতেই পারে। সারা জীবন তো সেই ব্যক্তিকে নিশ্চয়ই শুনিয়ে গিয়েছেন এটা। শুনাচ্ছি কি না? শোনাই, এখনো শোনেন? চান্স পেলে শোনাই। কি বলেন একটু শুনি সবাই, আপনার অন্দরমহলের কথা। না সাথে অন্দরমহলের কথা হচ্ছে, দেখো এটা তো তুমি না করলেই পারতে, আমি তো বলবোই, আমি তো বলতেই পারতাম, এখন আমার জন্য তুমি এটা দোষারোপ করছো, তাহলে তো না করলেই পারতে, আজকে এইভাবে তুমি কেন আমাকে দোষারোপ করছো? এটা যতবার বলি ততবারই এই একই কথা বলি। আর বলেন আপনি কি, আমি সেটাও শুনতে চাই, যে আমার জীবনটা তো তুমি নষ্ট করে দিলে, এটাই বলেন? আমি বলি কত ভালো ভালো অ্যাক্টিং করতে পারতাম, এখন দর্শক বলে যে আপনাকে আবার দেখতে চাই। এখন কি আর হয়? ওই ধরনের চরিত্র কি আর আমাকে নিয়ে করবে? এখন তো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এখন তো এই ধরনের গল্পই হয় না। সেটা তো তুমি বিয়েটা করলে কেন, না করলেই পারতে। তাহলে যখন চিৎকার টিৎকার করে ফাইট করি তখন এই কথাই বলে। এটা একটা ভালো প্রশ্ন করেছেন, অন্দরমহলের প্রশ্ন, কিন্তু এটা মজার প্রশ্ন, এটা কেউ করেনি কখনো, আজ অবধি কেউ করেনি এই প্রশ্ন। না। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. একসময় প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পালের অভিনেত্রী, তা বিয়ে হয়ে যাওয়ার পরেও তো অনেকেই কাজ করে, আপনি করলেন না কেন? তাহলে কি আপনার কাজের জায়গায় অন্য অভিনেত্রীরা থাবা বসিয়ে দিল? এটা তো ইন আ ওয়ে ভেরি কারেক্ট, কেন আমি যদি থাকতাম আমি তো আরও অনেক ছবিতে কাজ পেতাম কেন, কাজ করতাম আমি, ডেফিনেটলি আমি কাজ করতাম, কেন যে ধরনের কাজ করেছি এবং ছবি হিট করেছে, তারপরে যে কোনো অভিনেত্রী এ ধরনের চরিত্র করার পরে আর অনেক রোল পেত, অনেক অভিনয় করার সুযোগ পেত। কিন্তু ওই যে বিয়েটা করলাম, একটু আগে আমাকে যেটা বললেন, বিবাদ, ঝগড়া, মান অভিমান, কিন্তু এটা একটু বাইরে টাইরে চলে যেতে হলো আর কি। সব কিছু মিলিয়ে টুলিয়ে এই ইন্ডাস্ট্রি বললো যে বোধহয় আর কাজ করবে না, এটা রটে গেল। আমাদেরও প্রচুর শত্রু থাকে তো, মানে এটা তো ঠিক যে আমি ফিরে আসছি কি না আসছি সেটার জবাব চাইছে না কেউ, তার নিজেরাই ডিসিশন নিয়ে নিচ্ছে যে আমি আর কাজ করব না। আমি সেই পরিস্থিতির সামনে পড়ে গিয়েছিলাম বলতে পারেন, সেই পরিস্থিতির জালে পড়ে গিয়েছিলাম যে আমি নাকি আর ছবি করব না, আমার আর কাজ করতে দেওয়া হবে না, এটা সবটাই ভুল। আমি এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, একজন বিখ্যাত বাংলার চিত্র সমালোচক, তার মুখে শুনেছিলাম দেবিকা মুখার্জি আর আলপনা গোস্বামী তারা যদি আরও বেশি সময় টলিউড ইন্ডাস্ট্রিকে দিত, তাহলে বোধহয় ইন্ডাস্ট্রির নায়িকাদের তালিকাটাও অন্যরকম হতো। বিশ্বাস করেন এটা? আলপনা আমার অনেক আগে এসেছে, মানে মুনমুনদের গ্রুপের, আমি তার পরে, মানে ইন্ডাস্ট্রিতে কে কবে এসছে আমি জানি না, কিন্তু আলপনা গোস্বামী ভীষণ গ্ল্যামারাস একজন মহিলা ছিলেন, ভারী সুন্দরী,
এবং ও হচ্ছে মুনমুনদের সময় মুনমুনের সাথে ওর অনেক ছবি টবি কাজ করার রিলেশনটা খুব ভালো ছিল। কিন্তু এটা তো ঠিক যে ও দু একটা ভালো কাজ করেছে, তো ও যদি থাকতো ও তো ভালো কাজ পেত অবশ্যই। এখন আমি নিজের সঙ্গে তুলনা করে বলতে পারি না, কারণ আমার ছবির যে ধরনের পরিচালকরা আমাকে নিয়ে কাজ করেছে সেটা কিন্তু আলপনা গোস্বামী অত ভালো ভালো পরিচালক পায়নি, যে আমাকে অনেক রকমভাবে পরীক্ষা করেছে ভালো ভালো ডিরেক্টররা, এরকম একটা চরিত্র দিয়ে আর একটা চরিত্র দিয়ে আর একটা চরিত্র দিয়ে। যে আমি ইন দ্যাট ওয়ে আই এম ভেরি লাকি। হয়তো ইন্ডাস্ট্রি থেকে পরে সরে গিয়েছিলাম, কিন্তু যা যা কাজ করেছি না সেটা সবার মনে আছে, মনে রাখার মতন। কোথাও কি মনে হয় না আপনি সত্যি ভাগ্যবতী? তার কারণ অঞ্জন চৌধুরীর মেয়ে চুমকি চৌধুরী পরবর্তীকালে অভিনেত্রী, সুখেন দাসের মেয়ে পিয়া সেনগুপ্ত, তিনিও এখন অবশ্য সেনগুপ্ত, তখন পিয়া দাস ছিলেন, তা পিয়া দিয়েও অভিনয় এসছেন। কিন্তু দেখুন তাদের বাবারা অঞ্জন চৌধুরী, সুখেন দাস, তারা কিন্তু আপনাকে একটা সুযোগ দিয়েছে, বড় বড় সুযোগ দিয়েছে। মান মর্যাদা একটা দারুণ ক্যারেক্টার করেছিলাম। তারপরে স্বর্ণ কমল, সেটা বম্বেতে শ্যুট করেছিলাম, সেটা তো নায়িকাই ছিলাম। সুযোগ তো ভালো ভালোই পেয়েছি, এবং সুখেনদার ছবিতে হিটও করতো, বেশ জমিয়ে হিট করতো। সুখেন দাস যখন পরিচালনা করতেন তিনি কোন কায়দায় করতেন? তিনি কি ডায়লগগুলো বলে দিতেন? না না না, ইমোশনাল, বড্ড ইমোশনাল, নিজেই ক্যামেরার সামনে কেঁদে ফেলতেন। আমি ডায়লগ বলছি, আমার ডায়লগের মধ্যে কোনো কান্না কিছু আছে, উনি কেঁদে 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 হাউতাস করতেন। মানে এত হাই স্ট্রাঙ্কের ইমোশনাল ছিলেন। মানুষটা কি খুব আবেগপ্রবণ? খুব ভীষণ আবেগপ্রবণ, খুব বোঝাতো যখন ডিরেকশনে, তখন দেখতাম খুব আবেগ, যেটা তপনদার ক্ষেত্রে দেখিনি, বা মৃণাল সেনের ক্ষেত্রে দেখিনি, বা ইভেন ইফ অঞ্জনদার কেউ দেখিনি। অঞ্জনদার ডায়লগ নিয়ে ভীষণ দেখুন। আপনি তো অনেক পরিচালকের সঙ্গেই কাজ করেছেন, তাদের মধ্যে থেকে কার সঙ্গে কাজ করতে আপনি বেশি স্বচ্ছন্দ বোধ করতেন? কমার্শিয়াল না নন কমার্শিয়াল, আমি দুরকম পরিচালকদের সাথেই কাজ করেছি। অবভিয়াসলি তপন সিনহা, কেন এত বিহেভিয়ার এত সুন্দর ছিল, একটা এত বড় মাপের একজন পরিচালকের সঙ্গে কাজ করছি, কখনো বুঝতে পারিনি যে উনি এত বড় মাপের পরিচালক। সেইটা বারবার উনি আমাদের শো করেনি কখনো। আমি এখানেই লোভ সংবরণ করতে পারছি না একটা প্রশ্নে। অনেকের কাছে শুনেছি তপন সিনহা এবং অরুন্ধতী দেবী, তারা এই পশ্চিমবাংলার টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে, যদি আমরা আভিজাত্যে এগিয়ে রাখি দম্পতিদের, অবশ্যই সেখানে সত্যজিৎ রায়, বিজয়া রায়ও রয়েছেন, অরুন্ধতী দেবী, তপন সিনহাও রয়েছেন। আপনার কি মনে হয় সত্যি এই তালিকাতে অবশ্যই তপন? অবশ্যই 100%। এত মিষ্টি ব্যবহার ওনাদের দুজনেরই, এবং স্বামী স্ত্রী যখন এসে আমাকে কিছু বলতো তখন আমার নিজেরই খুব ভালো লাগলো, আমি মুগ্ধ হয়ে যেতাম ওদের ব্যবহারটা দুজনেরই। এবং আপু বলে কথা বলতো, মেড ফর ইচ আদার। আপু আপু এটা মোমকে বলো না, ও দুঃখ পাবে, আবার তুমি ওকে কাঁদিয়ে দেবে। তিনি যে দুজনে মিলে স্বামী স্ত্রী গল্প করে কথা বলে আমাকে বলতো, এটা কেন বলছো, থাক না, এটা নাই বা বললে। ততদিনে কি আপনি জেনে গেছেন শুধু তপন সিনহা নয়, অরুন্ধতী দেবী তারও একটা দারুণ কেরিয়ার ছিল এক সময়? অবশ্যই। এটা কি তখন জানতেন? হ্যাঁ হ্যাঁ, তখন জেনে গেছি, কেননা মাধুরীদির সঙ্গে গল্প করছি অফ টাইমে, নির্মলদার সঙ্গে গল্প করছি, তারা তো সব ওদের ঘরোয়া সম্পর্ক ওদের সাথে। অরুন্ধতী দেবী শুধু অভিনেত্রী নন, অসাধারণ চলচ্চিত্র বোদ্ধা, এবং নিজেও হারমোনিয়ামের মতো ছবি, সাংঘাতিক, মানে সেই ছবি একমাত্র প্রথম মহিলা বাঙালি পরিচালক যার ছবি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, অরুন্ধতী দেবী। ওনার যৌতুকগৃহ একটা ছবি দেখেছিলাম টিভিতে, তখন তো আমাদের সময় নয়, আমরা তো অনেক পরে। যৌতুকগৃহ সাংঘাতিক ভালো লেগেছিল ওনার ছবি, এবং ওটা আমি কিন্তু বাঞ্ছানের বাগানের পরেই দেখেছি ছবিটা। তখনের দিনে যারা সেরা নায়িকাদের তালিকায় ছিলেন, যেমন চুমকি চৌধুরী বলুন বা পিয়া দাস কিংবা ঋতুপর্ণা সেনগুপ্ত, আপনি নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে বেছে নেবেন, মানে মানতেন? সেরা নায়িকা তো এরা কেউ ছিল না, ঋতুপর্ণা সেরা নায়িকার মধ্যে পড়ে। পিয়া দাস খুব ভালো অ্যাক্ট্রেস ছিলেন, বা ছিল রাদার, আর ও কিন্তু প্রচুর ছবি করেনি, মানে এটা কিন্তু আমি এক্সপ্লেন করছি আপনাদের আর কি,
মানে এটা বলার চেষ্টা করছি। আর প্রিয়া খুব সুইট মেয়ে, বাড়ি মিষ্টি মেয়ে, ওর ব্যবহারটা ভীষণ ঘরোয়া। আর একটা বলেন চুমকি, চুমকি পরপর তো বউ সিরিজেরই অনেকগুলো কাজ করেছে, এবং যেহেতু অঞ্জন চৌধুরীর মেয়ে, খুবই মানে ভালোবাসি ওকে, খুব স্নেহ করি। এবং ও যে যে গল্পেতে কাজ করেছে অঞ্জনদার সৃষ্টি বা অঞ্জনদার ডিরেকশনে, প্রত্যেকটাতেই ও খুব ভালো অভিনয় করেছে। যেন মনে হচ্ছে যে চুমকি ছাড়া এই রোলটা কেউ করতে পারে না। মানে আমার কিন্তু তখনও জেলাস হয়নি যে আজকে পরপর ছবিতে ওর মেয়েই পাঠ করছে, কাজ করছে, আমি একটা এত বড় হিট ফিল্ম দিলাম, আমায় কেন নিল না। ওর প্রেফারেন্সটা ওর মেয়ে আগে হবে, খুব স্বাভাবিক। তো সেই হিসাবে কিন্তু আমার ভেতরে এটা আসেনি। আর ঋতুপর্ণা তো একটা, ইটস এ নেম, ওর কথা তো এখানে মানে কিভাবে আসবে। ও তো নিজেকে প্রমাণ করেছে, ফাইট করে করে নিজের জায়গাটা তৈরি করেছে, তারপর নিজে প্রোডাকশন করেছে। নিজে প্রোডাকশন করার মানেটাই তো হচ্ছে তুমি তোমাকেই সুযোগ দিচ্ছ ইন্ডাস্ট্রিতে, তুমি তোমাকেই নিজে। আমরা তো সেরকম প্রোডাকশন করিনি যে আমি নিজে একটা গল্প চুজ করলাম, এই গল্পেতে আমাকে পছন্দ বা আমার ভালো লেগেছে এবং এই গল্পতে আমাকে মানিয়েছে এবং আমি কাজ করছি। আজ যেটা ও করতে পারছে, পরপরও নিজে প্রোডাকশন করছে। এটা কটা হিরোইন পারে বা কজনই বা করেছে, কজন করেছে এটা? সেই সময় তিনজন নায়ক, তাপস পাল, চিরঞ্জিত, প্রসেনজিৎ, কাদের সঙ্গে কাজ করে কিরকম অভিজ্ঞতা হয়েছে? তিনজনই খুব ভালো আমার সাথে। দেখুন, ওরা তো ইন্ডাস্ট্রিতে অনেক বছর আছে, মানে আমি যতদিন আছি বা ছিলাম সেইভাবে তখনও আছে, তার আগেও ছিল এবং পরেও এখনও আছে। কাজে ওরা জানে যে ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে কীরকম হিরোইনদের সঙ্গে ব্যবহার করতে হয়, সেই ব্যবহারটাই পেয়েছি প্রত্যেকটা সময়। একজন প্রফেশনাল আর্টিস্ট যেরকম ব্যবহার করে, আমি বলবো ঠিক সেই প্রফেশনাল ব্যবহারটাই পেয়েছি। আর সেই প্রফেশনাল ব্যবহারটা অতি সুন্দর হয়, সেই অতি সুন্দর ব্যবহারটাই আমি পেয়েছি। কখনো আমার কোনো মনে হয়নি কোনো দিন যে ও একটু স্নব বা ও একটু আমাকে অ্যাভয়েড করছে, কথা বলছে না, ইম্পর্টেন্স দিচ্ছে না, কখনো হয়নি। আর ইম্পর্টেন্স বেশি দেওয়ার বিষয়ও হয়নি। এটা কেন বলবো, ওর তো প্রেম এসে যাবে তখন। না, ধরুন আপনার এত সুন্দর দীঘল চোখ, সেই চোখের দিকে তাকিয়ে যখন অভিনয় করছে কোনো নায়ক, কোনো মুহূর্তে কোনো সময় মনে হয়নি এ আমার নায়ক হলে, জীবনের নায়ক হলে ভালো হতো? না না, একদম মনে হয়নি। এটা ওরা শুনলে রাগ করবে বা জানতে পারলে, কিন্তু রাগ করবেও না হয়তো, কেন আমরা তো যখন অভিনয় করি তখন ওই ভেতর ওই জায়গাটাতে ঢুকে যাই, এই আমার প্রেমিক বা এই আমার হাজব্যান্ড, এই আমার ভালোবাসার মানুষটা। তখন ভাবছি যে এখানে সামনে ক্যামেরা আছে, আমাকে ভালোভাবে পার্টটা করতে হবে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এবং সেই পার্টটা যদি ভালো হয় তখন ডিরেক্টর বলে ওকে একদম পাক্কা, ঠিক আছে। আর এটাই পেয়ে এসেছি যখন যেটা করেছি। ইন্ডাস্ট্রিতে ভালো অভিনেত্রী হিসেবে টিকে থাকতে হলে অভিনয় ছাড়া আর কোন কোন প্লাস পয়েন্ট থাকা উচিত? যদি কোনো ম্যানুপুলেশনে না যায়, যদি কোনো পলিটিক্সে কেউ না যায়, যদি কোনো হিরোর হেল্প না পায়, অনেকগুলো স্টেপ আছে। কোনো হিরো হয়তো ব্যাক করছে, হিরোরা কেন হেল্প করে? বিকজ সে ভাবছে এর সাথে আমার ম্যাচ করবে, এরা এর সাথে আমার ছবি, নিজের স্বার্থেই করে, শুধু হিরোইনের জন্য করে না, অনেক সময় নিজের স্বার্থে, যে আমার ছবিটা হিট করবে, এর সঙ্গে কাজ করলে ক্লিক করে যেতে পারে। কিন্তু আমরাও তো ইতিহাসে দেখেছি, চলচ্চিত্র ইতিহাসে হিট করেনি, তাই ছিল হিট করেনি এরকমও নায়িকাকে নিয়ে অনেক নায়ক তার ছবির নায়িকা করার জন্য তদবির করেছে। ওরা ব্যক্তিগত ভালোবাসা, ব্যক্তিগত প্রেম, এটাতে কিন্তু সেই নায়িকাও অনেক দূর যাবে না, সেই নায়কও কিন্তু অনেক দূর যাবে না। আপনি ভেবে দেখবেন, কারণ এটা তো একটা ইন্ডাস্ট্রি, এটা তো একটা ব্যবসা। যখন কোনো একজন আর্টিস্ট মানে হিরো ভাববে একে নিয়ে কাজ করব, হয়তো সেই ছবিটা চললো না, ফ্লপ করলো না, বা একটা জায়গায় এসে দাঁড়ালো হিট ফ্লপের মধ্যিখানে, কিন্তু পরপর আবার হিট দিল, তখন তারা প্রডিউসারকে বলতে পারবে না আমাদের নিন, এই জুরিটা আজকে এই জায়গায় এসেছে। আমি একটু পারবিতার প্রশ্ন ধরেই বলবো, তাহলে ম্যানুপুলেশন, পলিটিক্স, লবি ছাড়া সত্যি একজন নায়িকার দীর্ঘদিন টিকে থাকার ক্ষেত্রে এখন আপনার মনে হয় কি কি খুব জরুরি? এই সবগুলোই জরুরি। লবি, ম্যানুপুলেশন, বা কোনো হিরোকে ধরে রাখা, যে এর সঙ্গে আমার কাজ যদি হয় তাহলে আমি আরও অনেকগুলো ছবি পাবো,
ছবি পাবো মানে জুটি হিসাবে ছবি পাবো, এই সবগুলোর দরকার তো এই আছে। কোনোটাই আপনি করলেন না? না, কোনোটা আমি করিনি, সত্যি কথা বলতে। করলে হয়তো আমি ঠিক সেই সময় যা যা ছবি করেছি তার ডবল ছবি পেতাম। সেটা বিয়েটা আসে না, বিয়ের আগে আগেই করতে পারতাম। মানে আমি না অলওয়েজ পরিচালকের চয়েস হিসেবে কাজ পেয়েছি। এটা আমার বাড়ির লোকও যদি ভালো করে আমার মাথায় দিয়ে দিত যে এদের বললে আমি আরো অনেক বেশি ছবি পাবো, দ্যাট উইল বি বেটার। এখন মনে হয়, এখন বুঝতে পারছেন? হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি যখন ইন্ডাস্ট্রিতেই থাকলাম। তাহলে কি ইন্ডাস্ট্রিতে প্রতিভার কোনো দাম নেই বা প্রতিভার কোনো কদর নেই? প্রতিভার কদর কিন্তু ম্যানিপুলেশন, লবি, পলিটিক্স এসব না থাকলে প্রতিভার কোনো কদর নেই। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা আমি বলতে পারি, কদর নেই। তাহলে আমি ছোট বউ করার পরে আমি বম্বে যাই, বিলেত মানে যাই, কি মুর্শিদাবাদে বিয়ে করে থেকে গেলাম, কি লন্ডন যাই, সেটা একটা কোনো প্রশ্নই ওঠে না। আমাকে ঠিক নিত ওরা। শুধুমাত্র কি টলিউড ইন্ডাস্ট্রি বা চলচ্চিত্রে, রাজনীতির ক্ষেত্রেও দেখুন 2016 সালে আপনি বাদুরিয়া থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে লড়ছেন। তখন ভারতীয় জনতা পার্টির অবস্থা এতটাই খারাপ যে স্বয়ং অমিত শাহ সেই সময় দাঁড়িয়ে কিন্তু কখনো আশার বাণী শোনায়নি যে সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আমার স্পষ্ট মনে আছে উনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, এবং তার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল যে 2019 থেকেই কিন্তু আমরা প্রথম বুঝতে পারলাম ভারতীয় জনতা পার্টি এ রাজ্যের প্রধান বিরোধী শক্তি হচ্ছে। আর আমি 16 সালে দাঁড়িয়েছিলাম। আমি সেটাই বলছি, 2016 সালে আপনি দাঁড়ালেন, অথচ দেখুন 2021-এ আমি মাননীয় পরম শ্রদ্ধেয় তথাগত বাবুর উদ্ধৃতি টেনেই বলবো যে কামনী কাঞ্চন এমনভাবে আক্রান্ত হলো যে টিকিট পেলেন দেবিকা মুখার্জিরা নয়, অনেক অল্প বয়সী যারা মদন বাবুর সঙ্গে যারা নৃত্য করতে চলে গেছিলেন, তাদের মধ্যে কেউ কেউ শোনা যায় বিভিন্ন আদায়ও করে নিয়েছেন সুবিধা, পেলেন টিকিট তারা। তার মানে কি আপনি বলবেন রাজনীতিতেও ওই একই ধরনের দুর্নীতি আছে? একই ধরনের দুর্নীতি আছে, একই ধরনের দুর্নীতি আছে। এটা বারবার আমি রিপিট করব, কারণ আমি গিয়ে তো নিজে তো ফিল করেছি যে এই দুর্নীতিতে যদি আমি ঠিক সহমত না হতাম বা আমি অনেকগুলো কাজ যদি এগ্রি না করতাম, তাহলে হয়তো আমিও থাকতাম বা ধরুন আমিও টিকিট পেতাম। কিন্তু প্রথমবার আমার ক্রেজে আমাকে যখন নেওয়া হলো, তখন সেটা 16 সাল, তখন মোদিকেও কেউ চিনত না, সেই সময় আমাকে দিয়ে দিল। যখন আপনি বলছেন অমিত শাহ 19-20 থেকে ওরা বুঝতে পারলো এবারে আমরা আসতে পারি বা আমাদের জায়গাটা অনেকটা শক্ত, তারপরে কিন্তু আমাকে টিকিটটা দেওয়া হলো না। এবং অদ্ভুত অদ্ভুত মেয়েরা টিকিট পেল যাদের সেরকম জায়গাই নেই, কখনো ইন্ডাস্ট্রি বলছি মানে আমাদের এতে ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি না, রাজনীতির ইন্ডাস্ট্রি যেটা, সেই জায়গাতে কিন্তু ওদের কোনো রকমই কোনো সেরকম কাজ করেনি যে দেখিয়েছে যে আমি এতটাই পারদর্শী যে আমাকে টিকিটটা দেওয়া হোক, বা এতদিন ধরে আমি এতটা পরিশ্রম করেছি বলে আজকে আমি টিকিটটা পেয়েছি। হঠাৎ এলো ভিনিভিডিভিসির মতো, এলো গেল, টিকিট পেয়ে গেল, শুধু জয়টা করলো না, কিন্তু কারোরই কোনো জয় হলো না, এনজয়টা করে চলে গেল। এক্স্যাক্টলি। আমি এবার যে প্রশ্নটা করছি, কোনো জয় হলো না, কিন্তু এনজয়টা হয়েছে। কারা হঠাৎ চলে এলো, হঠাৎ এই এনজয় মানে কিন্তু আমি বলে রাখি, টাকা নষ্ট হলো। এই এনজয় মানে কিন্তু আমি বোঝাতে চাইছি যে পলিটিক্যাল ক্ষমতা পাদপ্রতিবে থাকা অথবা অর্থ অথবা কোনো কিছু পদ পাওয়া, মানে অন্যরকম কিছু ভাববেন না। কিন্তু না, আমরা অন্যরকম কোনো রকমই ভাবছি না, দর্শকদের বলে দিলাম, কারণ সবাই লেখে তো আবার নিচে অনেক কিছু। তা আমি চলে আসছি আবার একটা প্রশ্নে, এই প্রশ্নটা আমি আপনাকে করছি বলে আমার উপর ব্যক্তিগতভাবে রাগ করবেন না। না, 2016 সালে ভারতীয় জনতা পার্টি বঙ্গ বিজেপি কোনো কূলে কিছুতেই আসতে পারবে না, কারণ তখন প্রবলভাবে বাম কংগ্রেস, এবং 16 সালে আমাদের মনে আছে, খুব স্পষ্ট মনে আছে, তার বিধানসভায় তখনও প্রধান বিরোধী দল বামেরাই এবং কংগ্রেস ছিল, বাম কংগ্রেস তারা ছিল, এবং মানুষ ভেবেই ফেলেছিল বাম কংগ্রেস জোট, অনেকে এটা ভাবতেও শুরু করেছিল তারাই ক্ষমতায় আসবে 2016 সালে।
বঙ্গ বিজেপির কোনো এমন বড় ডাকাবুকো নেতা নেই যে বলেছিলেন বা ভবিষ্যৎবাণী করেছেন আমরা ক্ষমতায় আসছি। সেই সময় আপনি টিকিট নিলেন কেন? আপনার কি টাকা নিয়ে টিকিট? না, 2016 সালে আপনি টিকিটে লড়লেন ভারতীয় জনতা পার্টি। না, আমি তো তার সবে ঢুকেছি, তার আগে আমাকে তো অফিস থেকে দেওয়া হলো। না, আপনাকে 2016 রাহুল সিনহা যখন পতাকা ধরলাম, রাহুল সিনহা যখন আমাকে পতাকা ধরালেন, ওনার হাত ধরে তো এলাম। অবশ্যই। তারপরে একটা বছর পর থেকেই আমাকে বললো যে তুমি টিকিট পাবে। অবশ্যই। আমি এখানেই প্রশ্নটা করছি, সেই টিকিট পাওয়া বা ভারতীয় জনতা পার্টিতে আসা, তখন তো কোনো আশার আলো নেই যে ক্ষমতায় আসছে বা প্রধান বিরোধী দল হবে বা ভারতীয় জনতা পার্টির বিরাট বিরাট সংখ্যক বিধায়ক আছে, বিরাটভাবে জিতে যাবে। তা আপনি এলেন কেন? দেবিকা মুখার্জি কি তাহলে টাকা নিয়ে বিজেপিতে এসেছিলেন? না না, কেন? মানে আপনি আদর্শে বিশ্বাস করে এসেছিলেন? হ্যাঁ। 2021 সালে বুঝতে পারলেন যে মোদিজিকে খুব পছন্দ হতো, ওনার অ্যাটিটিউড, ওনার লেখা যখন পত্রিকায় পড়তাম আনন্দবাজার থেকে আরম্ভ করে, তো আমার মনে হতো যে ওনাকে যদি সাপোর্ট করি বা ওনার পাশে তো থাকা নয়, বিজেপিতে কোথাও মনে হয়েছিল এই মানুষটা দেশকে নেতৃত্ব দিয়ে একটা ইতিহাস তৈরি করতে এসেছে, এরকমই মনে হয়েছিল? এরকম মনে হতো। এটা একটা এক্সাক্ট ওয়ার্ড যেটা আপনি বললেন, যে হয়তো এটা ইতিহাস তৈরি করে দেবে। আমি এমনি মেয়েদের মনের কথা বুঝতে পারি না, আমি এমনি মেয়েদের মনের কথা বুঝতে পারি না, কিন্তু আমি তাহলে এটা ঠিক বলছি যে আপনি মনে করেছিলেন যে ঐতিহাসিক একটা দায়িত্ব পালন করতে এসেছেন নরেন্দ্র মোদী, তার সঙ্গে থাকা উচিত। 2000 সুন্দর কথাটা বলেছেন, ওয়েল সেড। আমার এরকমই একটা ফিলিংস হয়েছিল। ওটাই আমি আপনাকে বললাম মজা করে যে আমি এমনি মেয়েদের মনের ভাষা বুঝি না, কিন্তু এটা আপনার ঠিক ধরেছেন। এটা তো রাজনীতির কথা, মনের ভাষা। একদম ঠিক। এইবার আমার প্রসঙ্গটা, যে প্রসঙ্গে যাব, 2021-এ সে ভাবনাটা চুরমার হয়ে গেল। না, আমি আস্তে আস্তে ভাবলাম যখন টিকিট দেবে না বা দিচ্ছে না বা দেওয়ার কথা ভাবছে না, আগের বারেই বা কেন ভাবলো, এখনই বা ভাবছে না কেন, এবং ভাবনা চিন্তার মধ্যে যে নতুন নতুন নায়িকারা এসে গেছে এবং অন্যান্য অনেক মহিলারা এসে গেছে যারা টিকিট পাচ্ছে, কিন্তু আমি পাবো না, তখন এই এত পরিশ্রমটাই মনে হলো আমার বৃথা, এটা আমি আর করবো না ওদের জন্য। তাহলে আমাকে কন্টিনিউয়াসলি এটা করেই যাবে। কষ্ট পেয়েছিলাম। হ্যাঁ, কষ্ট পেয়েছিলাম, এটা আমি বলেওছিলাম, কষ্ট পেয়েছিলাম, রাজার কষ্ট পেয়েছিলাম, এই পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। দেবিকা, আপনাকে আমি একটা কথা বলি, এটা আমার কথা নয়, বিখ্যাত ফরাসি কথা সাহিত্যিক এমিল জোলার নানা বলে একটি উপন্যাস আছে, যেখানে নানা হচ্ছেন একজন অভিনেত্রী এবং শেষ বয়সে, মানে তার শেষ বয়স, মানে তখনও যৌবন অতিক্রান্ত হয়নি, কিন্তু সে তখন বিভিন্নভাবে রোগশয্যায় রয়েছে, তখন সে একটা কাতর আর্তনাদ করেছে, যেটা বাংলা করলে এটাই দাঁড়ায়, রূপ যৌবন সময় নারীকে সমাজে তার কোন জায়গায় অবস্থান সেটা টের পাইয়ে দেয়। আজকে রাজনীতি বলুন বা চলচ্চিত্র বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলুন, কখনো কখনো আপনার মনে হয় নারীর প্রতিভা নয়, তার গুণ নয়, তার দায়িত্ববোধ নয়, তার আদর্শ নয়, কখনো কখনো শুধুমাত্র বাহ্যিক রূপ যৌবন আর সেই সময়টা কখনো কখনো বড় নিষ্ঠুর এবং বড় নির্মম হয়ে ওঠে। আমি একজন মহিলা, আমি আপনার এই কথাটা সমর্থন করলাম, যেটা আপনি বললেন বা যে বিখ্যাত নায়িকার কথা বললেন, যেহেতু আমাদের সবগুলো ভীষণ কাউন্ট করে, তো না, রূপ যৌবন এটাও ভীষণ কাউন্ট করে, বয়স কাউন্ট করে, সব কিছুর মধ্যেও কিন্তু একটা মহিলার হার জিত বা নানা যে জায়গায় এসে পৌঁছেছিল, যে সময় যে কথাটা বলেছে, সে তার অভিজ্ঞতাটাই বলেছে, কিন্তু ওটাই ও শেয়ার করেছিল। তো আমি এখনই বলছি এই কথাটা, আমি জানি না আমাকে আপনারা কোন জায়গায় এসে ফেলেছেন, আমিও বলছি এটা, যে এটাই ঠিক যেটা নানা বলে গেছিল, সম্পূর্ণ সত্যি কথা। সেক্ষেত্রে প্রশ্ন, এটা তার অনুভূতি ছিল, জীবনের অনুভূতি। কোথাও আপনি সেই সুদূর কত বছর আগে এমিল জোলা লিখে গেছেন, নানার মুখ থেকে এই কথাগুলো বলিয়েছেন, আজকে এসেও বোধহয় কথাগুলো একইভাবে প্রাসঙ্গিক। দেবিকা, আমি ধরে নিলাম চলচ্চিত্রের ক্ষেত্রে রূপ যৌবন সময় খুব গুরুত্বপূর্ণ হতে পারে,
কিন্তু অবাক করে না আপনাকে, রাজনীতির অঙ্গনেও এই একই জিনিস, যেখানে বিনোদন শিল্পে যা গুরুত্বপূর্ণ, রাজনীতিতেও হয়ে উঠছে। একদম 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 খাঁটি কথা, খুব সত্যি কথা। এটা আমি আর বেশি দূরে বলবো না, যেহেতু আমি একজন মেয়ে। মেয়েদেরকে ছোটও তো করা নয় এবং মেয়েদেরকে সম্মানিত করাও নয়, এমন এমন কথা হয়তো বলতে হতে পারে, সেগুলো নাই বা বললাম। কিন্তু আপনি যেটা বলেছেন জনগণ সেটা বুঝতে পারবে আপনি কোন পয়েন্টে কি বললেন। তথাগতবাবু বলেছিলেন আর কি, আরো পরিষ্কারভাবে তথাগতবাবু কামিনী কাঞ্চনের কথা বলেছিলেন এমন সমস্ত নট নটিদের কথা যারা এসছেন, এটা তথাগতবাবুর বলা, আমার নয়। কিন্তু কোথাও আপনার মনে হয় না দেশ পরিচালনার ক্ষেত্রে রাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে নাম যশ খ্যাতি ব্যক্তিগত জায়গার পরিসরের বাইরেও মানুষ তো সেখানে মানুষের জন্য কাজ করতে আসছে, সেখানে আপনার মনে হয় না যে এইভাবে বিচার করাটা আসলে দেশের রাজনীতিতে যে জনপ্রতিনিধি হিসেবে নেতৃত্ব দেবে সেখানে ভুল বাছা হচ্ছে? আমি সব দলের কথাই বলবো। প্রথম কথা হচ্ছে মেল ডমিনেটেড আমাদের দেশ, না সারা পৃথিবী। তারা যেটা মনে করছে সেটাই ভাবছে। আর একজন মহিলাকে কি চোখে দেখা হয়, একটা পুরুষ কি চোখে দেখে, সেইটাও কিন্তু ওদের মধ্যে সাইকোলজিক্যালি প্লে করে। ডমিনেটিং ব্যাপারটা এটা কিন্তু আছে সবার মধ্যে। তো ডমিনেট করতে গেলে সবসময় যে ওকে একটা অনেকটা উপরে তুলে দিয়ে তারপর আমি নিজে এইভাবে তাকাবো সে মহিলার দিকে, সেটা মানে অ্যাকসেপ্ট করতে পারে না এবং এটা চলবে। তার মধ্যেই ফাইট করে কিন্তু আজকাল মেয়েরা সব রকম ভালো কাজে এগিয়ে যাচ্ছে, সব দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে, মেয়েরা কিন্তু এগোচ্ছে, পেছোচ্ছে না। দেবিকা, কোথাও 2021-এ নির্বাচনের যে অভিজ্ঞতা আপনার, আপনি সর্বরিদি, এরকম আমি আরো কয়েকজনের নাম করতে পারি, ও তো এখন আছে শুনেছি। হ্যাঁ উনি আছেন, আমি যে কোথাও ইন্ডাস্ট্রিতে এর প্রভাব পড়েছে? ইয়েস, এটা খুব ভালো প্রশ্ন, খুব ঋতব্রত, ভেরি গুড কোয়েশ্চেন। আমি যখন ভাবলাম যে আমি ইন্ডাস্ট্রিতে আবার কিছু ভালো ছবি করার কথা ভাবছি বা করব, তখন আমি শুনলাম যে এ তো বিজেপি করে। তো আমি তখন ভাবলাম আমি তো এখন বিজেপিতে নেই, কিন্তু আমি তো লোকের মাইকে বলতে পারবো না আমি বিজেপিতে নেই, আমি বিজেপিতে নেই। তাহলে কি করতে হবে? আমাকে হয়তো একটা কিছু করতে হবে যেটা জানবে যে আমি বিজেপিতে নেই। তখন কয়েকজন পরিচালককে আমি বললাম যে আমি কিন্তু এখন বিজেপি করছি না, তাতে যদি আপনার মনে হয় যে বিজেপির অভিনেতা বা অভিনেত্রীকে আপনি নেবেন না, তাহলে বোধহয় আমার ক্ষেত্রে আপনারা ভুল করবেন। আমি কাজ করতে চাই এবং আপনার মতন ভালো পরিচালকেরই ছবিতে কাজ করতে চাই। কিন্তু পরে কিন্তু সাড়া পাইনি, তখন বলেছে যে মানে বিজেপি তকমাটা লেগেই গেল। একদম একদম, তকমাটা এখন আর লাগবে না, বিকজ আজকে আপনাকে আমি এই কথাটা বলছি, 5 জন শুনবে। আর আরও অনেক নিউজে বলেছি, অনেক জায়গাতে বলেছি আমি আর এখন বিজেপিতে নেই। তার কারণ বিজেপিতে থাকতে এগুলো যদি ছবি না পাই তাহলে তো সেটা আরও মানসিক কষ্ট। কারণ আমি ছবির অভিনেত্রী, আমি কাজ করতে চাই, তবে ভালো কাজ। রূপা গাঙ্গুলি, লকেট, পরবর্তীকালে শ্রাবন্তী, আমি আরো অনেকের নাম করতে পারি, তারা ভারতীয় জনতা পার্টিতে যে জায়গা পেয়েছে এক সময়, দুজনই তো পেয়েছে, রূপা এবং লকেট। শ্রাবন্তী তো টিকিট পেয়েছেন, টিকিটটা পেয়েছিলেন, কিন্তু হেরেও গেছে বেচারাও, তো জিততে পারলো না। তা এমন কি হলো যে দেবিকা মুখার্জি এরকম কোনো জায়গায় যেতে পারলো না? এটা বলা ভীষণ কঠিন। আমি বললাম না, ক্যালকুলেশন, ম্যানিপুলেশন, সব কিছু ভীষণ ভালো করে জেনে পা দিতে হয়, স্টেপগুলো ফেলতে হয়। আমার মনে হচ্ছে আমি সেগুলো ঠিক বুঝতে পারিনি বা আমাকে কেউ বোঝায়নি। রূপা অনেক সাহায্য পেয়েছে, অনেক বেশি পেয়েছে। কিভাবে পেয়েছে, কেন পেয়েছে, ওগুলো পরের কথা, কিন্তু আমি সেই স্টেপস দেবিকাকে কেউ সাহায্য করেনি না, আমি কোনো সাহায্য পাইনি, এটা স্ট্রেট অ্যাওয়ে বলছি। তাতে যদি মনে হয় যে পশ্চিমবঙ্গে যারা আছেন অফিসের হত্যাকর্তা বিধাতা, তাদেরও অনেকটা সাহায্য আমি করা উচিত ছিল, যেভাবে রূপাকে বা লকেটকে করেছে। কারণ সত্যি কথা বলতে করি, আমরা তো সিনেমায় অভিনয় করেছি, আমরা তো ওই জায়গাটা জানি না। ওই জায়গাটাকে তো আমাদেরকে নিয়ে এসে ফেলে দিলে হবে না। আমাদের তো কোন জায়গা গেলে, কোন স্টেপে উঠলে, কোন জায়গা গেলে আমি টিকিট পাবো,
বা আমি একটা ভালো পদ পাবো, সেইগুলো কিন্তু আমাদের জানাতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি জানতে পারিনি। রূপা গাঙ্গুলি আপনার আগেই অবশ্য ভারতীয় জনতা পার্টিতে তিনি চলে এসেছেন, পরবর্তীকালে আপনি আসার পর তারপর তো অনেকে এসেছেন। কোথাও কি মনে হচ্ছে এখন যে ভারতীয় জনতা পার্টি যেরকমভাবে হাতির ক্ষেত্রে কুনকি হাতিকে এগিয়ে দেওয়া হয় অন্যান্য হাতিদের নিয়ে আসার জন্য, কোথাও আপনাকে সেভাবে ব্যবহার করেছিল? আমার পপুলারিটিটা ব্যবহার করেছে। গ্রামে গঞ্জে আমাকে এত লোকে ভালোবাসে এখনও, আমি যখন কোনো ইভেন্টে যাই, কোনো ফাংশন বলতে যেটা বলে, তো এই যে গ্রামের মেয়েরা আমাকে এখন এত ভালোবাসে, ডায়লগ বলতে বলে বা বলে, আমার মনে হয় ওটাই আমাকে, ওরা বোধহয় ওইটাই চেয়েছিল যে ওকে নিয়ে আমরা এইভাবে ইউজ করতে পারবো, কিন্তু প্রপারলি ইউজ করতে তো পারেনি। এর মধ্যেও কোনো একটা জেলাসি কাজ করেছে, ম্যানিপুলেশন কাজ করেছে, বা আমি যাতে না পাই তার জন্য অনেক শত্রু আছে, তারা দাবিয়ে দিয়েছে। কেন আজকে যে আপনি এই প্রশ্নটা করছেন, এটা কেন করছেন? আপনি তো জানেন যে আমি পপুলার আর্টিস্ট, এটা তো আপনি জানেন, তাই না ঋতব্রত? এটা শুধু জানার ব্যাপার না, সবাই জানে আমার পাওয়া উচিত ছিল একটা পদ। দেবিকা, আপনি জনপ্রিয় বলেই আপনি এই চেয়ারটায় বসে আছেন। এক্স্যাক্টলি, আমরা উল্টো দিকে বসে প্রশ্ন এক্স্যাক্টলি, করছি। এটা বাই দি গ্রেস অফ গড। এই জন্যই আপনার প্রশ্নটা আমার ভালো লেগেছে, বা হয়তো আমি একটু ইমোশনাল হয়ে যেতে পারি, কিন্তু এইটা ওরা ইউজ করতে পারলো না। কিন্তু আমার আসার পরে এত ফাটাফাটি বললো, দেবিকা এসেছে, আমরা এই করব, অমুক করবো, এটা করব, আপনাকে এইভাবে পথ দেখিয়ে দেবো, কিন্তু যখন ঠিক আসল জায়গাটা পড়লো তখন কিন্তু তারা কেউ পথ দেখালো না। তাহলে কি সঠিক সময় যখন দরকার হয় তখন কেউ মনে রাখে না আমাকে? নাকি এটা পৃথিবীর জগতের নিয়ম? এটা জগতের নিয়মের মধ্যেই আমি চলেছি। তার মধ্যে যারা ফাইট করে বেরিয়ে আসতে পারছে করছে, আর যে ফাইটটা আমি হয়তো করতে পারবো না, অন্য কেউ করছে, সেটা করছে। এখন কি আর রাজনীতিতে ফিরে যাওয়ার ইচ্ছে নেই? অবভিয়াসলি আমাকে তো আর দিল্লি থেকে কেউ ডাকবে না, তাহলে আমি ওদের সঙ্গেই কথা বলবো। কলকাতায় কেউ আর আমাকে মানে আমি বিশ্বাস করতে পারছি না। ইনফ্যাক্ট আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, বিশ্বাসটা হারিয়ে গেছে। কেন আমি যত অনেকটা দিন সময় দিই কারুকে, সেই সময়টার পরিবর্তে আমি কিছু একটা ফল পাবো, রেজাল্ট পাবো, তো রেজাল্ট তো পাইনি। সময় তো আমি অনেক দিয়েছি ওদের, এতটা সময় দেওয়ার মতন তো জায়গা নয় আমার। আমি আর কিছু নেই, আমাকে রাজনীতি করে খেতে হবে বা সেখান থেকে আমার পয়সা রোজগার করতে হবে। আমি তো আই নেভার থট ইন দ্যাট ওয়ে, কখনো আমি কথা বলতে বলতে চা চলে এসছে, আবার খাবো চা, স্টিমুলেট করে। চা বোধহয় খেতে ভালোবাসেন? ভালোবাসি, খুব ভালোবাসি, যদিও বারণ করে সবাই, এত চা খাস না, ঘুম হবে না রাত্রে, এত কফি খাস না। রাত্রে কি সত্যি ঘুম কম হচ্ছে? ইদানিংকালে হচ্ছে, কেন চাটা বড্ড বেশি খাচ্ছি। কখনো কখনো কোনো দুশ্চিন্তা মাথায় আসছে, সেই দুশ্চিন্তাটা কাজ নিয়ে, সমাজ নিয়ে, এই সময়টাকে নিয়ে? এই সময়টাকে নিয়ে যা দেখছি, কাজ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। কেন এখন নতুন পরিচালকরা যে ট্রেন্ড পড়েছে বা ইন্ডাস্ট্রি যেভাবে চলছে, তাতে আমাদেরকে নিয়ে ভাবনা চিন্তার কোনো জায়গা ওদের নেই। তা নাহলে কিন্তু আমাদের সময়কার সমস্ত অভিনেত্রীরাই যদি প্রমাণ করে থাকে ভালো কাজ, তাহলে তারা আবার কাজ পেত, কিন্তু আমি তো সেরকম কাজ পাই না। কাজে আমি এটা পাই না বলে আমার কোনো ফ্রাস্ট্রেশন নেই, কিন্তু তার জন্য যে আমি একেবারে রোজ রাত্রে বালিশ ভিজিয়ে দিচ্ছি, নট দ্যাট, কেঁদে টেঁদে বা কারুক অভিমান করে একে তাকে বলছি যে আমি কাজ পাচ্ছি না। রোজ রাত্রে বালিশ ভেজাচ্ছেন না, এটা যেমন ঠিক কথা, কিন্তু এটাও তো ঠিক কথা, কাজের মানুষ যদি তার যোগ্য সম্মান আর কাজটাই না পায়, আমি অর্থের কথা ছেড়েই দিলাম, কোথাও তো একটা গভীর শূন্যতা গ্রাস করে। কিন্তু মাথায় একটু বুদ্ধি রাখতে হবে তো, ইন্ডাস্ট্রি কীভাবে চলছে ঋতব্রত, বুদ্ধিটাকে সবসময় অ্যাপ্লাই করতে হবে। অনেকে এই অভিযোগটা করেন, দেবিকা অঞ্জন চৌধুরীর যে ঘরানা, সেই ঘরানা ছেড়ে আধুনিক চিত্রভাষা, আধুনিক অভিনয়ের ভাষায় সত্যি কি নিজেকে মেলে ধরতে চান? আমাকে সুযোগটা দিলে তো আমি বলবো, আমি প্রমাণ করব, মেলে ধরতে চাইবো তো নিশ্চয়ই। অভিনয় অভিনয়, আমাদের ছবি এত কেন লোকের চোখে জল এসেছে, এত হেসেছে, এত আশীর্বাদ করেছে, শুধু আমি কেন, কত ইন্ডাস্ট্রিতে কত ভালো ভালো অভিনেত্রী আমাদের সময়,
তাদেরকে কেন এত ভালোবাসে? যেহেতু আমাদের দিয়ে অভিনয় পরিচালকেরা করিয়েছেন বা সেসব প্রযোজক আমাদেরকে নিয়েছেন রিস্ক নিয়ে, এবং লাখ লাখ কোটি টাকা রোজগারও করেছেন। আমি যতগুলো ছবিতে কাজ করেছি প্রত্যেকটা ছবি হিট করেছে। ফ্লপ ছবি করে ওই আমি অমুক, এবার আমি চিনতে পারছি না ওই যে ওই ছবিতে আমি কাজ করেছিলাম, এরকম নয় তো স্যার। কাজ যেগুলো করেছি সেগুলো সব প্রমাণ হয়েছে। মা লক্ষ্মী এসেছেন তাদের ঘরে, মানে পরিচালক এবং প্রোডিউসারের। অবশ্যই সেটা তো বক্স অফিসে সাফল্য, সিঙ্গেল স্ক্রিনে যেভাবে আপনাদের ছবি দেখানো হয়েছে। বাঞ্ছারামের বাগান তো ঋতুব্রত, সেটাও তো হিট, সুপার টুপার হিট ছিল। শুধু উত্তরাপূর্বী উজ্জ্বলায় কালজয়ী বাংলা ছবি বাঞ্ছারামের বাগান। আমি একটু মৃণাল সেনের ব্যাপারে জিজ্ঞেস করব। মৃণাল সেনকেও তো আপনার সৌভাগ্য হয়েছে খুব কাছ থেকে দেখার। হ্যাঁ, একটাই ছবিতে। খুব গম্ভীর মানুষ, খুব গম্ভীর, খুব ভয় পেতাম সেটে। তার কারণ স্মিতা পাতিল, আমি, শ্রীলা মজুমদার, তিনজন মানে আমাদের সমবয়সী ধরুন বা যেটাই বলুন, ওই ট্র্যাকেতে আমরা তিনজন ছিলাম। আকালের সন্ধানে ছবির নাম। আকালের সন্ধানের ছবি অনেকে বলেন ফরাসি দেশে এই ধরনের ছবি আছে, কিন্তু এই যে আকালের সন্ধানে একটা ফিল্ম উইদিন ফিল্ম, এই যে আপনাদের ছবি করতে যাওয়া, ছবি করতে গিয়ে আপনাদের একটা বিভৎস সত্যির সামনে এসে দাঁড়ানো এবং ছবি করার মজা, মানে একেবারে শুরু থেকেই এই যে গাড়িতে যাওয়া, একসঙ্গে গান গাওয়া, সবটাই খুব মজা, পিকনিকের মতো লাগতো। অবশ্যই এই ধরনটা তো সেই সময় নতুন ছিল বাংলা ছবিতে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একই ছবিতে স্মিতা পাতিল, যাকে বলা হয় শুধু ভারতীয় চলচ্চিত্র নয়, এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রীদের মধ্যে যিনি পড়েন, আপনি এবং শ্রীলা মজুমদার, মানে অভিনেত্রীরা তো বলছেন এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। স্মিতা পাতিলের খুব কাছ থেকে তো আপনি দেখেছেন স্মিতা পাতিল। একটা রুমে আমাদের ব্যবস্থা করেছিল প্রোডাকশন থেকে থাকার, তো কাজেই পরে শ্রীলা আউটডোরে মানে জয়েন করলো, সো তিনজনে একটাই রুমে থাকতাম। স্মিতার সঙ্গে গল্প হতো? হ্যাঁ, স্মিতার সাথে গল্প হতো। এবং স্মিতা কি করতো, যখন শুটিং শেষ হয়ে গেল 8:30 9টার পরে, এবার চলো हम लोग थोड़ा घूम के आते हैं, এখানে যাবো না, সাপ আছে, আমি যাবো না। क्या होगा, क्या साप की बोलते सब কথা, এই সব না, स्नेक्स वगैरह होता है क्या यहाँ पे? हेलो, यहाँ पे नहीं है, यहाँ पे तो शूटिंग हो रही है, चलो बाहर में जाओगे ना तो फिर देखोगे ये, প্লিজ চলো না, প্লিজ চলো, এমন মিষ্টি করে বলতো। তারপরে বাংলা বলার চেষ্টা করতো। মাটির হাঁড়িতে দই করে, মানে দই করে সকাল বিকেল খেত, মাটির হাঁড়িতে রান্না করতো ও একা, ওকে স্টোভ দেওয়া হয়েছিল। উনি কি তাহলে ফিল্ম ইউনিটের খাবার খেতেন না? না না, আমি দেখিনি কোনোদিন। মাটির হাঁড়িতে দই পাতত। যারা ভারতীয় চলচ্চিত্রে যারা রয়েছে, তখন হয়তো কিছু ওদের কোনো ব্যাপার ছিল, মানে ওদের খাবারের একটা নিয়ম, যে খাবারের নিয়মটার মধ্যেও নিজেকে রেখেছিল। এমন এমন খাবার টাবার অদ্ভুত টেস্টি, কিন্তু আমাদের কাছে মশলা ছাড়া রান্না। কোথাও মনে হচ্ছে স্মিতা পাতিলের এই যে আত্মহনন বা অস্বাভাবিক মৃত্যু, এ খবর যখন পেলেন, আপনার কি মনে হয়েছিল? এইরকম একজন আবেগপ্রবণ, সংবেদনশীল, ভারতবর্ষের অন্যতম সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী স্মিতা পাতিল। অভিনেত্রী হলে কি হবে, ও তো একটা মানুষ, ও তো ভালোবাসা করেই ফেললো রাজ বাব্বরকে, যে একটা বিবাহিত পুরুষ, অতগুলো বাচ্চা টাচ্চা আছে, স্ত্রী আছে, ইমোশন এটাই তো বলে। কে বিবাহিত কে অবিবাহিত এসব মাথাতেই থাকে না, ছিল কি ও সেটা। ও যে জায়গার অভিনেত্রী ছিলেন, যে স্ট্যান্ডার্ডে উঠে গিয়েছিল ওর নাম, ও শাবানা আর দীপ্তি, তিনটে নাম একসঙ্গে বলা হতো। অবশ্যই ইন্টেলেকচুয়াল ফ্রেম, দীপ্তি নাভাল এবং স্মিতা পাতিল। সেখানে স্মিতা রাজ বাব্বরকে প্রেম করে বিয়ে করে ফেললো, কিন্তু তখন তো ওর কেরিয়ার কোথায়, তখনই ও এক প্রেগনেন্ট হলো। ওরও তো ভালোবাসাতেই যে সব ঘটনাগুলো ঘটলো। একজন আর্টিস্ট কখন কাকে ভালোবেসে ফেলে বলতে পারে? ইমোশন এমনই জিনিস, এবং সাচ্চা ইমোশন। এখনকার মতো নয় যে আজকে একে ভালো লাগছে, কাল ওকে ভালো লাগছে, পরশু ওকে। ওই ইমোশনটায় যেন ও সারা জীবন আমাদের মনে আপনি বলছেন থাকবে। স্মিতা পাতিল মানুষ হিসেবে, অভিনেত্রী হিসেবে যতটা সংবেদনশীল ছিলেন, ঠিক ততটাই অভিনয় দেখলেই বোঝা যায়, প্রেমিকা হিসেবেও ততটাই খুব অনেস্ট ছিল। আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি,
সেই মৃত্যুবরণ তো সে কারণে করলো না, ওকে তো ওপরওয়ালা ডেকেছে, ও চলে গেছে। কোনো একটা কারণ তো আর আমাদের ব্যক্তিগত মানে জীবনের কোনো ঘটনা নয়। সন্তান হতে গিয়ে ও ইনফেকশন, সবই তো জানি আমরা সবাই। একদিকে শ্রীলা মজুমদার, অন্যদিকে স্মিতা পাতিল, আরেকদিকে দেবিকা মুখার্জি। মৃণাল সেন আপনাদের তিনজনকে একই রকম ভাবে একই ব্যবহার করতেন? এক ব্যবহার। স্মিতা পাতিল যে বম্বে থেকে এসছে বা অমিতাভ বচ্চনের সঙ্গে তখন কাজ করছে, আমরা সত্যি ভারতবর্ষ শুধু নয়, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী স্মিতা পাতিলেরও কথা বলছিলাম। আপনিও বলছিলেন ভালোবাসা, বিয়ে, তার জীবন, এই বিষয়ে আপনি যেমন কথা বলছিলেন, ঠিক সেরকমই কখনো কখনো আপনারও মনে হয় যে সাচ্চা মানুষ যারা, তারা ক্রমাগত এই পৃথিবীতে হাঁটতে শুরু করে, হারিয়ে যাচ্ছে। মনে হয় একদম মনে হয় ফুরিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। শুধু যে ঈশ্বরের কাছে চলে যাচ্ছে তা নয়, সেই ইমোশনটা অনেক কমে গেছে মানুষের। সত্যিকারের ভালোবাসাটা কমে গেছে, সততাটা কমে গেছে। মানুষ টু দি পয়েন্ট সব কিছু ভাবছে, স্বার্থপরতাটা অনেক বেড়ে গেছে। আমি তোমার জন্য কি করব, তুমি আমার জন্য কি করেছো, তাহলে আমি তোমার বিনিময়টা করব। কিন্তু আমরা ছোটবেলা থেকে এরকম দেখিনি। অবশ্য অনেকগুলো ভাই বোন একসঙ্গে বড় হয়েছি তো কাজে এগুলো হারিয়ে যাচ্ছে। আমি তোমার জন্য করব, তুমি আমার জন্য করো, তবেই আমি তোমার জন্য করব, এই যে ভেতরে ভেতরে একটা তৈরি হয়ে যাচ্ছে মনে মনে ইকুয়েশন যেটা বলি আমরা, সেটা কিন্তু আমাদের সময় ছিল না, সাচ্চা ইমোশন ছিল। আজকে স্মিতা পাতিলের জন্য এই কথাটাই আমি বলবো, ওর সত্যিকারের ভালোবাসা ছিল। স্মিতা পাতিলের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছিলেন? ভালো লাগেনি, খুব কেঁদেছিলাম। ওকে বড্ড কাছ থেকে দেখেছিলাম, খুব কেঁদেছিলাম। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমরা অনেকক্ষণ কথা বলছিলাম দেবিকা মুখার্জির সঙ্গে। দেবিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আর আপনি অনেক ভালো ভালো প্রশ্ন করেছেন, যেগুলো আমাকে ইতিপূর্বে কেউ করেনি। ধন্যবাদ। কিন্তু যে কথাটা আমি একদম শেষে বলবো, দেখুন ছোট বউতে বা তপন সিনহার বাঞ্ছারামের বাগানে পদ্ম, তার পরবর্তীকালে ছোট বউ হিসেবে যে মিষ্টি, যে তন্নি মেয়েটিকে আমরা দেখেছিলাম, সেই মেয়েটি সেই রকম বাঙালিয়ানা এ ধরন তো এই সময় আর সম্ভব নয়। কিন্তু কখনো কখনো আপনার ইচ্ছে হয় সমস্ত কিছু ভেঙে চুরে আবার নতুন অভিনেত্রী দেবিকা, তিনি আবার মানুষের সামনে আসুক, একটা নতুন অধ্যায় শুরু হোক। এই ধরনের চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছেন? আমি বলি আমার কোনো ফ্রাস্ট্রেশন নেই। আমি যদি ভেবে দেখি যে আমি এরকম ভালো ভালো পরিচালকের ছবিতে বা এরকম বড় প্রোডাকশনে কাজ করেছি, সেইগুলোই আমার পুঁজি বা আমার ভেতরে থাকবে সারা জীবন, তাহলে ভালো। কিন্তু আমাকে নিয়ে আবার ভাববে নতুন করে অ্যাট দিস এজ, এটা ভাবনাটা বোধহয় খুব ভালো বা সত্যি হবে না। একদম পাল্টে গেছে মানুষ, ভীষণ কর্পোরেট। এখন আর্টিস্টরা নিজেরা টাকা দিচ্ছে ছবিতে অভিনয় করার জন্য। আমরা টাকা দিইনি, আমরা অভিনয় করে টাকা বাড়িতে নিয়ে এসেছি, আমরা সংসার চালিয়েছি, আমরা কাজ করে সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ শাড়ি কিনেছে নিজেরা। তখন তো মা দেবে না, মা বলবে এত দামি শাড়ি আমি তোমায় দেবো না। আমাদের মধ্যবিত্ত পরিবার, সব রোজগার করেই করেছিলাম। কাজে সেই জায়গাগুলো তো হারিয়ে ফেলেছি। এখন নতুন করে আমাকে আবার ভাববে, এটা আমি ক্যামেরার সামনে কিভাবে বলবো, ঠিক বলা হবে না। আমাকে মানুষ চাইলে আমাকে নিজে প্রোডাকশন করতে হবে। মানে আমি যদি ভালো অভিনয় করতে পারি, জানি না পারি কি না অ্যাট অল, যদি আমাকে মানুষ ভালোবাসে তাহলে আমাকে নিয়ে ভাবার মতন পরিচালক কে আছে? কেননা আমি এখন কতটা ওদেরকে মানে কিভাবে সাহায্য করব,
আমি কি বোঝাতে পারছি? অবশ্যই, অবশ্যই। কিভাবে সাহায্য করব? এখন সবাই আর্টিস্টরা তো কোঅপারেট করছে, প্রডিউসার এনে দিচ্ছে, এটা ওটা করছে, কোনোটাতেই তো আমি পারবো না। কাজে আমি কেন ভাববো যে আমাকে নিয়ে আবার ভাববে? কিন্তু অঞ্জন চৌধুরী বা তপন সিনহা বা মৃণাল সেন বা ধরুন আরও অনেক যে কমার্শিয়াল ছবি করেছি, তারা তো তখন শুধু দেবিকাকেই নিয়েছে, দেবিকাকে দরকার, দেবিকাকে নিয়েছে, যা রেমুনারেশন দিয়েছে। এখন কিন্তু পৃথিবীটা একদম আলাদা, ইন্ডাস্ট্রি একদম আলাদা। সেই জায়গায় যদি আমি ভাবি যে আমি অনেক ছবি পাবো, তাহলে ভাবনাটা ভুল হবে। ভালো কাজ পেতে পারি অবশ্যই, ভালো ডিরেক্টরের কাছ থেকে, সেটা সারা বছর একটা কি দুটো হবে, এর বেশি হবে না। আমরা কথা বলছিলাম অনেকটা সময় ধরে, আর আমরা কথা বলেছি অনেকটা সময়ে তপন সেনার বাঞ্ছারাম থেকে শুরু করে এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা। কখনো কখনো এমন সময় আসে, মানুষ যখন অতীতটা দেখে পেছনে ফিরে মনে হয় কতটা উজ্জ্বল ছিল, অথচ যে বর্তমানটা যেখানে তিনি দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা বড্ড বেশি বিবর্ণ। আমরা জানি না, একজন শিল্পী বলে দিতে পারে না যে মহাকালে নিক্তিতে তাকে কোন স্তরে কোন সময়ে বিচার করা হবে। কিন্তু একজন শিল্পী যে যখন স্বপ্ন দেখতে ভয় পায়, তখন সেটা শিল্পীর দোষ, ব্যক্তিগত তার খামতি নাকি সময়ের খামতি, সেই প্রশ্নটা কিন্তু তুলে ধরলেন দেবিকা। তবে আমরা আশা রাখবো দেবিকা আবার এই বিবর্ণ সময় ফিনিক্স পাখির মতো নতুনভাবে জ্বলে উঠবেন, আমরা দেখব তার নতুন রূপে তাকে, এবং সেই সময় আমি বলবো আবার আসতে হবে নিউজ রুমে।